অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে ধাক্কা মেরে ফেলে দিয়েছিল সে। আজ সেই নাফিসের ঘরে খাবারের কোনো অভাব নেই, শুধু অভাব তার সেই কাদম্বরীর, যাকে একসময় সেও চেয়েছিল একান্ত আপনভাবে। কিন্তু পরিস্থিতির কারণে সবকিছুকে মাটি চাপা দিতে হয়েছিল তাকে। সামনে প্রচুর পরিমাণে খাবার রাখা আছে, কিন্তু আজ কেন জানি সেই খাবারের দিকে কোনো মন নেই তার। সে আপন মনে কিছু কথা বলে ওঠে। একদিন দায়িত্বের অজুহাত দেখিয়ে জুইকে দূরে সরিয়ে দিয়েছিলাম, আর আজ সেই দায়িত্বের দিকটা থেকে আমি অনেকটাই সফল। শুধু সাথে নেই আমার সেই ভালোবাসার মানুষটা। এমন সময় একজন ভদ্রমহিলার ডাকে ধ্যান ভেঙে যায়। নাফিস, এই নাফিস। হুম। কি ব্যাপার, খাচ্ছিস না যে? খাচ্ছি না কোথায়, খাচ্ছি তো। কোথায় খাচ্ছিস তুই? ভদ্রমহিলা হলেন রেহানা পারভিন। সম্পর্কে তিনি নাফিসের মা। তার কথায় নাফিস বিরক্তি বোধ করে। এমন সময় একজন ভদ্রলোকও তার পাশে এসে বসে যায়। কিরে বাবা, কি হয়েছে? কোথায় কি হয়েছে? মন খারাপ নাকি? বাবা, আমার মন ভালো নাকি খারাপ সেটার খবর তো আগে কেউ নাওনি, আজ কেন? ছেলের কথায় অভিমানের ছাপ, এটা তিনি বেশ বুঝে গেছেন। কিন্তু তিনিও আবদ্ধ তার স্ত্রী রেহানার কাছে। বলতে গেলে ভদ্রমহিলা সবার জীবনটাকে নষ্ট করে রেখে দিয়েছেন। এমন সময় রেহানা পারভিন বলে ওঠেন, কি হয়েছে তোর? এমন করস কেন? কিছু হয়নি। কিছু না হলেই ভালো। যাই হোক, আজকে সন্ধ্যায় তাড়াতাড়ি আসিস, এক জায়গায় যাব আমরা। মায়ের কথায় নাফিস বুঝে যায় যে কোথায় যাওয়ার কথা বলছে তার মা। তাই নাফিসও কড়া স্বরে জবাব দেয়, নেক্সট টাইম এইসব কথা আমার সামনে বলবে না তুমি। এখন আর এসবের টাইম নেই আমার। নাফিস, চিৎকার করো না। আজকে তোমার জন্য আমার এই অবস্থা মা। নিজেরা ভালো থাকার জন্য আমার ভালো থাকাটা কেড়ে নিয়েছো। এখন তো ভালো আছো, তাহলে আমাকে আমার অবস্থাতে থাকতে দাও না। কেন এত বিরক্ত করছো আমায়? এই বলে নাস্তা খেয়েই বেরিয়ে যায় নাফিস। ভদ্রমহিলা রেহানা পারভিন আনিস ব্যাপারীকে উদ্দেশ্য করে উচ্চস্বরে বলে ওঠে, মুখ বাঁকিয়ে উঠে চলে যান তিনি। অফিসে বসে এক মনে কাজ করে যাচ্ছে জুই। পাশে ইপসি বসা, সে খেলছে। এমন সময় তার টেবিলের ল্যান্ডলাইনে ফোন আসে। ফোন রিসিভ করতেই ভদ্রলোক মাহবুব হোসেন বলে ওঠেন, নাদিয়া, একটু রুমে আসুন তো। জি স্যার, আসছি। মায়ের দিকে তাকিয়ে দেখে ছোট্ট ইপসি মাকে ডেকে দেয়। আম্মুন, আম্মুন। জুইয়ের দিকে হাত বাড়িয়ে ইপসি ইশারায় তার মাকে বোঝাচ্ছে তাকে কোলে তুলে নিতে। ছোট্ট ইপসির এই একটাই আবদার তার মায়ের কাছে, সে শুধু একটু কোলে উঠতে চায়, আর কিছুই আবদার করার নেই তার। জুই মেয়ের দিকে হাঁটু গেড়ে বসে মেয়ের গালে হাত রাখে। আম্মুন, আমি একটু আসছি, যাবো আর আসবো, তুমি একটু থাকো আম্মুন। মায়ের কথায় চুপসে যায় ছোট্ট ইপসি। সে বুঝে যায় তার মায়ের কথা, তাই সে চুপ করে পুতুলগুলো নিয়ে নাড়াচাড়া করতে থাকে। ইপসিকে বসিয়ে রেখে জুই তার বসের রুমে যায়। স্যার, আসবো? হ্যাঁ, আসুন, বসুন। নাদিয়া, কিছু কথা বলার আছে। জি স্যার, বলুন। মাহবুব হোসেনের কথায় সামনে থাকা চেয়ারে বসে যায় জুই। ভাবছে হঠাৎ এভাবে ডেকে পাঠালো তাকে কেন। নাদিয়া, গতকাল আমার একজন নতুন এমপ্লয় নিয়েছি। তিনি এতদিন শাখা অফিসে ছিলেন, গতকাল মেন অফিসে জয়েন হলেন। গতকাল আপনার আর বলা হয়নি, তাই আজ বলে দিলাম। এখন থেকে মেন ফাইলগুলো আগে আপনার কাছে যাবে, তারপর তার কাছে যাবে। সেই ফাইলগুলো সাইন করে দিলেই আমার কাছে আসার অ্যাপ্রুভ পাবে। আমি আশা রাখবো আপনি বুঝতে পেরেছেন। জি স্যার, বুঝতে পেরেছি। সো তিনি আপনার সিনিয়র হিসেবে জয়েন দিয়েছেন এই অফিসে। আপনার ক্যাবিনের ঠিক আগের ক্যাবিনটা তার, চাইলে দেখা করে আসতে পারেন আপনি। জি স্যার। এবার আপনি আসতে পারেন। জি স্যার। জুই কেবিন থেকে বের হয়ে নিজের কেবিনের দিকে পা বাড়ায়। মনে মনে ভয় ঢুকে গেছে। সিনিয়র হিসেবে জয়েন করা ভদ্রলোক কেমন হবে কে জানে। তার উপর ফাইলের ত্রুটি ধরতে পারলেই বড়সড় ঝামেলা হয়ে যাবে। সব মিলিয়ে মস্তিষ্কের স্নায়ুকোষগুলো এলোপাথারি ছুটাছুটি করছে তার। নিজ কেবিনে এসে আরও অবাক হয়ে যায় জুই। যেই চেয়ারে সে তার ছোট্ট ইপসিকে বসিয়ে রেখে গিয়েছিল সেই চেয়ারটা ফাঁকা। ফাঁকা চেয়ার দেখে জুইয়ের কলিজায় পাহাড় নেমে আসে। জুইয়ের চোখ থেকে অনায়াসে পানিগুলো গড়িয়ে পড়ে যায়। সব দিকে শক্ত থাকলেও জুই তার ছোট্ট ইপসির জন্য বড় বেশি অসহায়। মেয়ের কিছু হলে সে পাগল হয়ে যায়। এইটুকু একটা মেয়ে ভরা অফিস থেকে কোথায় উধাও হবে। মুখে হাত দিয়ে চাপা স্বরে কেঁদে দেয় জুই। ওয়াশরুম সহ সবটা চেক করে দেখে ইপসি কোথাও নেই। পাগল পাগল লাগছিল জুইয়ের নিজেকে। কি করবে না করবে বুঝে উঠতে পারছে না জুই। কেবিনের বাইরে গিয়ে মেইন করিডোরে মেয়ের নাম ধরে ডাকতে থাকে সে। অফিসের বাকি স্টাফরাও জুইয়ের এমন ডাকাডাকিতে ইপসিকে খুঁজতে থাকে, কিন্তু ইপসি কোথাও নেই। দারোয়ানের কথা অনুযায়ী ইপসি অফিসের বাইরেও যায়নি। তাহলে ইপসি কোথায় যাবে? জুই আর নিজেকে আয়ত্তে রাখতে পারেনি।
সবার সামনে মেঝেতে বসে যায় জুই। আমন, তুমি কোথায়? আমার আমার খুঁজছি তোমায়, চলে আসো আমার কাছে। ইপসি, আমনের কাছে আসো প্লিজ। আমন, তুমি কোথায়? সম্পূর্ণ ভেঙে পড়ে জুই। কয়েকজন ফিমেল স্টাফ জুইকে রিল্যাক্স করায়, কিন্তু জুইকে কিছুতেই শান্ত করতে পারছে না। আর মেয়েকে তার এক্ষুনি চাই। পাগল হয়ে মেয়েকে ডাকতে থাকে সে। ইপসি, 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 কোথায় তুমি আমন? কোথায় প্লিজ? প্রায় মিনিট 5 পর ইপসি আম্মুন বলে ডাক দেয়। ইপসির মুখে আম্মুন ডাকে পেছনে ফিরে তাকায় জুই। ইপসিকে দেখে কলিজায় পানি আসে জুইয়ের। মনের মাঝে শীতল হাওয়া বয়ে যায় তার। জুই ইপসিকে জড়িয়ে ধরে অনেকক্ষণ আদর করে। আমন, কোথায় চলে গেছিলে? আমি তো তেলি। কোথায় খেলেছো আমন তুমি? আমন খুঁজেছো তো তোমাকে। আমি তেলি, আনতেলে তাতে। তোমাকে না বলেছি অপরিচিতা কারোর সাথে কোথাও যাবে না? কেন তুমি আমনকে কষ্ট দাও? এমন সময় ইপসির পেছনে এক ভদ্রলোক এসে দাঁড়ায়। ইপসিকে জড়িয়ে ধরে ভদ্রলোকের দিকে তাকায় জুই। ভদ্রলোকের চেহারার দিকে তাকিয়ে জুইয়ের পায়ের নিচ থেকে আরও একবার মাটি সরে যেতে থাকে। ভদ্রলোকটি আর কেউ নয়, তার জীবন থেকে গত 3 বছর আগে হারিয়ে যাওয়া সেই পুরুষটি। নাফিসকে দেখে জুই আরও একবার ভড়কে যায়। এই অফিসে এইভাবে নাফিসকে সে আশা করেনি। অফিসের অন্যান্য স্টাফরা নাফিসকে দেখে স্যার বলে সম্বোধন করে। তাদের এই সম্বোধন করা দেখে জুয়েরও আর বুঝতে বাকি নেই যে নতুন এমপ্লয়ি তাহলে নাফিস। এই মুহূর্তে তার মস্তিষ্কের স্নায়ুকোষগুলো তাদের কার্যক্রম স্থগিত করে দিয়েছে। নাফিস এক দৃষ্টিতে তার সেই আগের কাদম্বরীকে দেখে যাচ্ছে। নাফিসের দৃষ্টি বরাবরই শান্ত আর তীক্ষ্ণ। জুয়ের চোখ নাফিসের দৃষ্টির সীমানায় ঘুরঘুর করছে। এই মুহূর্তে তার নাফিসের দৃষ্টি থেকে সরে যেতে হবে। বলতে গেলে একরকম পালিয়ে যেতে হবে তাকে এক্ষুনি। তাই ইপসিকে কোলে নিয়ে নিজের কেবিনের দিকে দ্রুত হেঁটে চলে যায় জুই। নাফিস সেখানেই দাঁড়িয়ে থেকে জুইয়ের চলে যাওয়া দেখতে থাকে। আর ছোট্ট ইপসি তার মায়ের কোল থেকে মায়ের কাঁধের আড়ালে এসে নাফিসের দিকে তাকিয়ে হেসে দেয় আর এক হাত দিয়ে টাটা দিয়ে দেয়। বাচ্চাটাকে দেখে নাফিসের মনেও কোথাও একটা জমাট বাঁধা পাহাড়টা পানি হয়ে বয়ে যায় অচিরেই। কেবিনে ঢুকে মেয়েকে চেয়ারে বসিয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ে জুই। তার কাছে খুব অবাক লাগছে চারপাশের জিনিসগুলো। যেই অতীতকে সে আজ থেকে প্রায় 3 বছর আগে দাফন করেছিল, এখন সেই অতীত কেন বর্তমান হয়ে তার সামনেই প্রকট হচ্ছে। ইপসির নাফিসের কাছে যাওয়াটা, নাফিসের এই অফিসে ট্রান্সফার হয়ে আসাটা কিসের ইঙ্গিত করছে তাকে, এটাই বুঝতে পারছে না সে। হঠাৎ তার নজর পড়ে তার মেয়ের দিকে। ইপসি খেলছে আর চকলেট খাচ্ছে। 1.5 বছরের বাচ্চাকে কী বা জিজ্ঞেস করবে সে। জুই তবুও মেয়ের দিকে এগিয়ে যায়। আমন, একটা কথা বলবা? মায়ের কথায় চোখগুলো বড় বড় করে তাকায় ইপসি। আমন, এই চকলেটটা কে দিয়েছে? আম্মুনকে বলবা? আনতেল দিয়েতে। জুই বুঝে যায় সবটা। এই মুহূর্তে মাথা কাজ করছে না তার। সে চাচ্ছেই না যে নাফিসের সাথে পরবর্তীতে তার আর যোগাযোগ কিংবা দেখা হোক, কিন্তু সব দিক বন্ধ দেখছে সে। হুটহাট চাকরি ছাড়াটা হবে ওর জীবনের সব থেকে বড় বোকামি। একমাত্র এই চাকরির জোরেই নিজের বাচ্চা নিয়ে সার্ভাইভ করছে। এমন অবস্থায় কি করা উচিত তার, সেটাও তার মাথায় আসছে না। এসবের মাঝেই পিয়ন এসে হাজির হয়। ম্যাডাম আসবো? জি আসুন। ম্যাডাম, এসএস কোম্পানির ফাইল নিয়ে নাফিস স্যার ওনার রুমে আপনাকে যেতে বলেছে। আরো বড় ধাক্কা খায় জুই পিয়নের কথা শুনে। এই পর্যন্ত চোখাচোখি ছিল, এখন তো কথাতেও যেতে হবে দেখা যাচ্ছে। পিয়নের সামনে নিজেকে কোনো রকম শান্ত রেখে মুখে হাসি ফুটিয়ে পিয়নকে জবাব দেয় জুই। জি আচ্ছা, আমি যাচ্ছি। জি ম্যাডাম। ফাইল হাতে কেবিনের সামনে দাঁড়িয়ে আছে জুই। ভেতরে যাবে কিনা ভাবছে সে। পরবর্তীতে নিজের মাঝে এক উদ্যম নিয়ে আসে সে। যখন সবটা শেষ করে দিয়েছি তখন এখানে আর কিছুই থাকে না। যা হবে শুধু প্রফেশনাল কাজের জন্যই হবে, এর বাইরে না। আমি তাকে চিনি না, তাকে আমি চেনার সেই সুযোগ দেব। এইসব ভেবে নিজেকে সব দিক থেকে একপাশে এনে মনকে শান্ত করে নাফিসের কেবিনে পা রাখে জুই। স্যার আসবো? নাফিস তখন সেই মুহূর্তে ল্যাপটপে কাজ করছে। চিরচেনা সেই কণ্ঠস্বর তার কানে যাওয়ার সাথে সাথে মাথা তুলে তাকায় দরজার সামনে। তার সামনে এক নারী চরিত্র দাঁড়ানো, পরনে সাদা শাড়ি, খোপা করা চুল, হাতে একজোড়া চিকন সিটি গোল্ডের চুড়ি। চোখে যেন হাজারো মেঘ জমা। তার মনে হচ্ছে কোনো এক কাঙ্ক্ষিত মুহূর্তের অপেক্ষায় আছে,
যেই মুহূর্তের জন্য এই মেঘগুলো বৃষ্টি হয়ে ঝরে যাবে তার চোখ থেকে। ভাবনার রাজ্য থেকে ফিরতে বাধ্য হয় নাফিস, কারণ সেই মুহূর্তে জুই আরও একবার স্যার বলে সম্বোধন করে তাকে। নাফিসের অ্যাপ্রুভালে জুই ভেতরে এসে টেবিলের সামনে দাঁড়ায়, ফাইলটা এগিয়ে দেয় নাফিসের সামনে। চোখ জোড়া তার টেবিলের কাচের ওপর, কারণ সেই কাচের মাঝেই নাফিসকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। নাফিস নিজেকে অনেকটা পরিবর্তন করে ফেলেছে। আগের নাফিস আর এখনকার নাফিসের মাঝে আকাশ পাতাল তফাৎ। আগের প্রেমিক পুরুষটি আজ সময়ের সাথে সাথে দায়িত্বশীল পুরুষ মানুষ হয়ে গেছে। নাফিস তখন ফাইলের বাহানায় সেই কাচের মাঝে তার কাদম্বরীকে দেখে যাচ্ছে। কেমন যেন চুপসে গেছে মেয়েটা। ক্যাম্পাসের সেই হাসি খুশি মেয়েটা আজ লেপ্টে আছে এই সাদা শাড়ির মাঝে। নাফিসের খুব জানতে ইচ্ছে হচ্ছে কি ঘটে গেছে তার কাদম্বরীর জীবনে, কেন এই সাদা শাড়ি। হঠাৎ নিজেই উপলব্ধি করতে থাকে ও কি তবে বিধবা, নাকি স্বামীর সাথে ডিভোর্স হয়ে গেছে। জুই তো এতটা শক্ত ছিল না, তবু এতটা বদলে গেছে কিভাবে। নরম স্বভাবের মেয়েটা আজ সময়ের কাছে হেরে গিয়ে আমার কাছ থেকে প্রতারিত হয়ে এখন হয়তো পাথর হয়ে গেছে। যেন তার চোখ বলে দিচ্ছে তার ভিতরে কতটা চিৎকার হচ্ছে। নিজেকে আর ধরে রাখতে পারছে না নাফিস। অন্যদিকে লজ্জাও লাগছে জুইয়ের সাথে কথা বলতে। তবুও কেন জানি তার মুখ থেকে জুইকে উদ্দেশ্য করে কিছু কথা বেরিয়ে এলো। প্রাণবন্ত আমার কাদম্বরী, আজ এই সাদামাটা নারী, রঙের মাঝে রাঙিয়ে থাকা নারী, কেন আজ পুরো ফাঁকা। নাফিসের মুখ থেকে 4 লাইন কবিতা শুনে অবাক হয়ে যায় জুই। বুকের মাঝের চিনচিন ব্যথাটা আরও বেড়ে যায়। খুব কষ্ট হচ্ছিল তার, খুব কষ্ট হচ্ছিল। নাফিসের কাছ থেকে তখন যা আশা করেছিল তার ছিটে ফোঁটাটাও পায়নি সে। আর যেখানে আশাগুলো ফিকে হয়ে গেছে, তখন আবার নাফিস কেন তার কাছেই এগোচ্ছে। জুই আর 1 সেকেন্ডের জন্য এখানে থাকতে চাচ্ছে না, তাই সে চলে যেতে পেছনে পা বাড়ায়। অমনি নাফিস তাকে আটকে দেয়। দাঁড়াও জুই। জুই কেন জানি শুনেও শোনেনি নাফিসের ডাক। আরেক কদম দিতেই আরেক বাড়ির ডাকে জুইয়ের পা জোড়া সেখানেই থামতে বাধ্য হয়। পালিয়ে যাচ্ছ? নাফিসের এই কথার উত্তরটা অনেকভাবে ব্যাখ্যা করা যায়, কিন্তু সেই মুহূর্তে জুই তা করবে না। তবুও একবার ইচ্ছে করছিল পেছন ফিরে নাফিসকে দেখতে। মন জিনিসটা বড্ড বেশি বেহায়া, কেন যেন অতীতকে আঁকড়ে ধরতে চায় বারবার। পেছন ফিরে 3 বছর পর প্রথম নাফিসের চোখের দিকে তাকায় জুই। কেন যেন চাইলেও গলা দিয়ে স্বর বেরিয়ে আসছে না তার। কিছু বলতে চাচ্ছে সে, তবুও কথা বেরোচ্ছে না। অন্যদিকে নাফিস তার কাদম্বরীর সবটুকুই বুঝতে পারে অনায়াসে। সে বুঝেও যায় তার কাদম্বরীর মাঝে ঝড় শুরু হয়ে গেছে, তাই নিজেই আরও একবার মুখ খোলে। কিছু বলতে ইচ্ছে হচ্ছে না আমায়। আমার কাদম্বরী তো এমন ছিল না। নিজের মনের সবটুকু খুলে রেখে দিত সে আমার সামনে। তবে আজ কেন আমার কাদম্বরীর মুখে কথা আসছে না? তবে আজ কেন কাদম্বরী তার অভিমানগুলো আমার সামনে উপস্থাপন করছে না? নাফিসের কথা শুনে বুকের মাঝে তোল পাড় উঠছে জুইয়ের। তবু অনেক কষ্টে মুখ থেকে কথা বের করে। আপনার কথা ভুল হচ্ছে স্যার। আমি কদম্বরী নই, আমি নাদিরা ইয়াসমিন জুই। আমার এক সন্তান আছে। ভুল করছেন স্যার, আমি শুধুই এই অফিসের একজন কর্মচারী। জুই খুব সহজেই এই কথাগুলো বলে দেয় নাফিসকে। নাফিস কিন্তু খুব একটা অবাক হয়নি। ওর জায়গায় অন্য কোনো নারী হলে এতক্ষণে নাফিসকে ছুলে রেখে দিত। কিন্তু এই নারী যে তার মনের রানী, তার কাদম্বরী, যার মাঝে আছে কিনা অন্যরকম সব অনুভূতি। জুই, আমি আমার কৃতকর্মের জন্য সত্যি খুব লজ্জিত। আসলে সেদিন আমার কোনো উপায় ছিল না। বড্ড বেশি অসহায় হয়ে গিয়েছিলাম। দুটো দিকের মাঝে একটি দিক বেছে নিতে হতো আমায়। কোন দিকে যাব, ভালোবাসা নাকি দায়িত্ববোধ? পাগল হয়ে গিয়েছিলাম আমি। বাধ্য হয়েছিলাম তোমাকে ছেড়ে দিতে। কথা দিয়েও ফিরতে পারিনি আমি। নাফিসের কথাগুলো শুনে কেন জানি চোখের পানিগুলো আর আটকে রাখতে পারিনি জুই। এক দৃষ্টিতে নাফিসের দিকে চেয়ে আছে জুই। জুইয়ের চোখের দিকে তাকিয়ে হৃদয়ে ঝড় বয়ে চলেছে নাফিসের। জুইয়ের চোখের পানিগুলো বলে দিচ্ছে তার ভেতরের চাপা কষ্টগুলোর কথা। পাগল মন যেন বারবার পাগলামি করতে চাইছে আজ। এরই মাঝে জুই কিছু বলে ওঠে, কারণ তারও বলতে ইচ্ছে করছে খুব। আমাদের মাঝে ভালোবাসার কমতি ছিল না, শুধু তোমার মাঝে দায়িত্বের মিথ্যে বোঝা ছিল। তুমি ছেড়ে তো গিয়েছো, আধার রাতে একা করে দিয়েছো। সেই রাতের মাঝেই আমি আমার সবটা তোমায় মুক্ত করে দিয়েছিলাম। এখন এলে যখন, তখন দেখে যাও এই বুকে কত হাহাকার জমাট বেঁধে আছে। জুইয়ের কথাগুলো শুনে টপ টপ করে চোখের জল ঝরছে নাফিসের চোখ থেকে। সেই চোখের জল দেখে জুই আবারও বলে ওঠে, কান্না তোমার মানায় না, কান্না তো সব আমার জন্যে। শেষবার কেঁদেছিলাম তোমার পা ধরে, তারপর প্রতিনিয়ত কাঁদতে হচ্ছে নিয়তের হাতে পুতুল হয়ে। দয়া করে অফিসের সবার সামনে আমায় ছোট করে দিও না। এক বাচ্চার মা আমি, সেই সাথে বিধবা নারী। নোংরা উক্তি তুলতে কারো মুখ বাঁধবে না। ভুলে যখন গিয়েছিলে, এখন আর মনে করো না। রাস্তা দুটো আগেই আলাদা করে দিয়েছো।
এখন এই রাস্তার আসার ভুলটা করো না। অকারণে বারবার কেবিনে ডাকতে যেও না। আসছি। জুই আর এক সেকেন্ডও দাঁড়ায়নি সেখানে, হন হন করে চলে যায়। বিধবা শব্দটা শুনে নাফিসের কলিজাটাও কেঁপে ওঠে। এত কষ্ট কি আল্লাপাক কোনো নারীকে দিতে পারে? অন্যায় তো আমি করেছিলাম ওর সাথে, তবে কেন কেন আল্লাপাক আমায় সাফল্যের দিকে ধাবিত করে ওকে কষ্টের মাঝে ডুবিয়ে দিলেন? এটাই কি তাহলে ভাগ্য, নাকি এটাকেই বলে ভবিতব্য? কথাগুলো বলে নাফিস চেয়ারে বসে পড়ে, ডুকরে কেঁদে দেয় জুই। ইপসি তখন পুতুল কোলে মায়ের দিকে এক নজরে তাকিয়ে থাকে। রাত প্রায় 2টো, ঘুম নেই জুইয়ের চোখে। বাইরে ঝুমঝুম বৃষ্টি হচ্ছে। আজ কেন জানি বিকেল থেকেই আকাশে মেঘ জমেছিল, আর সেই মেঘ বৃষ্টি হয়ে ঝরে পড়ছে সন্ধ্যার পরপরই। এখন অবধি বৃষ্টি হয়েই যাচ্ছে। আজ মনে হয় বৃষ্টিও জুইয়ের চোখের পানির সাথে পাল্লা দিয়ে ঝরে যাওয়ার শপথ নিয়েছে। জানালার পাশে দাঁড়িয়ে অঝোর শ্রাবণ ভরা চোখে বাইরের বর্ষণ দেখছে জুই। হঠাৎ কিছু মনে পড়ে যায় তার। দিনটি ছিল শুক্রবার। বিকেলে দুজনে মিলে বেরিয়ে টিএসসিতে গিয়েছিল, আর সেখানে ঝুম বৃষ্টি শুরু হয়েছিল। এই শুনছো, আমি ভিজে গেলাম তো। কাদম্বরীর ভেজে যাওয়া স্নিগ্ধ শরীরটা দেখলে খুব বেশি ক্ষতি হবে না, কি বলো? আর যদি কদম্বরীর ঠান্ডা লেগে যায়? ফার্মেসি তো আছেই। অসভ্য। হুম, আমি তোমাতেই উন্মাদ। পুরো ভিজে গেছে নাফিস। আমার বুকে আসো, চাপটে ধরে রাখি তোমায়। তোমার বুকটা আমার চাই, বুঝলে? তাই তো রাখতে চাইছি। সেদিন পরম নিভৃতে জড়িয়ে নিয়েছিল নাফিস তাকে। সেদিনের সেই স্পর্শে ছিল না কোনো নোংরামি, ছিল না কোনো অশ্লীলতা। যা ছিল তা শুধুই ভালোবাসার যত্ন। আমুন আমুন হি হি হি। মেয়ের ডাকে ধ্যান ভেঙে যায় জুইয়ের। পেছনে ফিরে দেখে ইপসি উঠে গেছে। দৌড়ে মায়ের কাছে যায় জুই। জি আম্মুন, বলো। ইপসিকে হিসি করিয়ে আবার ঘুম পাড়িয়ে দেয় জুই। ইপসির ঘুমের মাঝে হিসি ফেলে সে উঠে যায়। তাকে জুই সেভাবেই তৈরি করেছে। মেয়ের মাথায় হাত দিয়ে মেয়ের দিকে একদিকে চেয়ে আছে জুই। বাচ্চা নিয়ে নাফিস আর তার অনেক স্বপ্ন ছিল। নাফিস বরাবরই চাইতো বিয়ের পর তার মেয়ে হোক। তা নিয়ে একদিন দুজনের মধ্যে ঝগড়াও লেগে যায়। মেয়েই হবে আমাদের, দেখে নিও। তুমি কিভাবে জানো আমাদের মেয়ে হবে? আরে বাবা, মেয়েই হবে, দেখে নিও। আমার কাদম্বরীর কোল জুড়ে আরেক ছোট্ট কাদম্বরী আসবে। তুমি বড্ড বেশি অগ্রিম ভাবো। হয়তো। ইপসির মাথায় হাত বোলাতে বোলাতে চোখের পানিগুলো গড়গড় করে পড়ে যাচ্ছে চোখ দিয়ে। কি অন্যায় ছিল সেদিন তার! কোন অপরাধের শাস্তি দিয়েছিল নাফিস তাকে? পাগলের মতো ভালোবাসত সে নাফিসকে। বুকের ভেতর সব ভেঙে চুরে যাচ্ছে তার। মেয়ের পাশ থেকে উঠে দৌড়ে সামনের রুমে বেতের সোফায় হুমড়ি খেয়ে পড়ে জুই। কুশন মুখে চেপে চাপা চিৎকার করে কাঁদছে জুই। নাফিস, কি অন্যায় করেছিলাম আমি? কোন অপরাধের শাস্তি দিয়েছিল আমায় সেদিন? আমার ভালোবাসার মাঝে তো কোনো খাদ ছিল না। কেন এমন হলো নাফিস? কেন আমায় এত কষ্টের মাঝে ডুবিয়ে দিয়েছিলে নাফিস? আজ তবে কেন আবার আমার আশেপাশে চলে এলে? জুই ভালো করেই জানে এর কোনো উত্তর নেই। নাফিস উত্তর দিতে পারবে না। নাফিসের কাছে সেদিনও উত্তর ছিল না, আজও নেই। নাফিস শুধু মিথ্যে অজুহাতে নিজেকে আর তাকে ধ্বংস করে দিয়েছে। অন্ধকার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে সিগারেটের ধোঁয়া ছাড়ছে নাফিস। আজ কিছুতেই ঘুম আসছে না তার। বুকের মাঝে অসহ্য যন্ত্রণা হচ্ছে। গলা থেকে কেন যেন আজ কথা বেরোচ্ছে না তার। বারবার জুইয়ের মুখটা ভেসে উঠছে। এইটুকু বয়সে এত কিছু সামলে নিয়েছে জুই কিভাবে? প্রশ্নটা বারবার মাথায় ঘুরছে তার। একবার জুইয়ের মুখটা আর একবার তার মেয়ের মুখটা ভেসে উঠছে তার চোখের সামনে। কাদম্বরী, আমার কাদম্বরী, তোমায় একা করে দিয়েছিলাম আমি। হাত ধরতে চেয়েও ধরতে পারিনি সেদিন। একরকম ধাক্কা দিয়ে বের করে দিয়েছিলাম তোমায়, তাড়িয়ে দিয়েছিলাম আমার জীবন থেকে। কিন্তু জানো কাদম্বরী, এখন উপলব্ধি করতে পারি আমার কাদম্বরীকে আমার জীবনে অনেক প্রয়োজন ছিল। এইসব ভাবছে আর বাম হাত দিয়ে চোখের পানি মুছছে নাফিস। বড্ড বেশি অভিমান হয় নিজের ওপর, অভিমান হয় আরও একজনের ওপর, যার জন্যে আছে এত কিছু। শুক্রবার, অফ ডে আজ মেয়েকে নিয়ে বের হবার কথা ভাবছে জুই। ঢাকাতে এসে প্রায় 1 মাসের বেশি হয়ে গেছে। কাজের প্রেসারে বাসা দেখা, বাসায় ওঠা, সব গোছানো, নিয়মিত অফিস করা, এসব করতে গিয়ে সে ভুলেই গেছে যে সেও একজন মানুষ, কোনো যন্ত্র নয়। তাই আজ ভেবেছে মেয়েকে নিয়ে বিকেলের দিকে বের হবে। অনেক দিন হয়ে গেছে ইপসির জন্য কেনাকাটা করেনি জুই। সেই কবে করেছিল তাও মনে নেই। নিজে কোনো রকম চালিয়ে নেবে, কিন্তু বাচ্চা মেয়েটাকে বারবার ঘুরিয়ে ফিরিয়ে কয়েকটা জামা কাপড় কিভাবে পরাবে সে?
অন্যদিকে নাফিস নাস্তা করতে বসেছে। টেবিলে নাফিসের বাবা মা আর ছোট্ট বোন বসা। শুক্রবার দিনটা সবাই একসাথেই নাস্তা করে। এমত অবস্থায় রেহানা পারভিন মানে নাফিসের মা আবারও সেই একই প্রসঙ্গে কথা তুলেছেন। নাফিস, বলো। তোর ছোট খালার মেয়ে আছে না রিন্তি? হ্যাঁ তো, আমি ভাবছি ওকে তোর বউ করে আনবো এই ঘরে। বিয়ে করে বউ আনার কি প্রয়োজন মা? কি প্রয়োজন মানে? নিজের দিকে দেখেছিস? ঠিকঠাক মতো বিয়ে করলে আজ একটা নাতিপুতি হতো। এমন সময় শান্তা মানে নাফিসের ছোট বোন মায়ের কথার উপর নিজের কথাটাও ছেড়ে দেয়। ঠিকঠাক মতো বিয়ে করতে চেয়েছিল, তখন যখন আপত্তি করে কসম দিয়ে ছেলের পা আটকে রাখতে পেরেছো, তাহলে এখন আর ওর বিয়ের প্রয়োজন নেই বলে আমি মনে করি। শান্তার কথায় আনিস ব্যাপারী মুচকি হাসি দেয়, আর রেহানা পারভিন তেলে বেগুনে জ্বলে ওঠে। এক চর মেরে সোজা করে ফেলবো। চিনিস তুই আমাকে? না চেনার তো কিছু নেই। এই ভাইয়া, তুই বিয়ে করিস না, দায়িত্ব বলেও জিনিস থাকে, ভুলে যাস না। এক বোনকে সবে নামাতে পেরেছিস, আমায়ও নামাতে হবে, ভুলে যাস না। তারপর আমাদের মায়ের জন্য একটা আলিশান ফ্ল্যাট কিনবি। বউ আসলে তো আর এসব পারবি না, তাই বলছি বিয়ে আর করবি কেন? এসব বলে পার্স হাতে শান্তা বেরিয়ে যায়। মূলত নাফিসরা দুই বোন এক ভাই। নাফিস বড়, তার ছোট দুই বোন। এক বোনকে গত 1 বছর আগে বিয়ে দিয়েছে, এখন বাকি আছে শান্তা। শান্তা জাতীয় বিশ্ববিদ্যালয়ে এবার 2য় বর্ষের ছাত্রী। নাফিস আর জুইয়ের সবটাই জানত সে। মনে প্রাণে চেয়েছিল জুই ভাবি হয়ে আসবে তাদের ঘরে, কিন্তু পরিস্থিতি সব উল্টে দিল। যেদিন সব কিছু শেষ হয়ে যায় সেদিন রাতে নাফিস শান্তার ঘরে প্রায় 2 ঘন্টা শান্তাকে জড়িয়ে ধরে কেঁদেছে। ভাইয়ের এমন হৃদয় ভাঙা অবস্থায় সে রাতে শান্তার কলিজাও কেঁপে উঠেছিল। আজ সেও এখন আর এইসব শুনতে পারে না। শান্তা উঠে চলে যায়। এরপর রেহানা পারভিন চেঁচামেচি শুরু করে দেয়। মেয়ের কি চোপা হয়েছে দেখেছো তোমরা? ও তো ঠিক কথাই বলেছে। আজকে এত বিয়ে বিয়ে করে পাগল হচ্ছে কেন তুমি? তখন তো থামো তুমি। নাফিস শোন, প্রতি মাসে সংসার খরচ বাবদ সব টাকা পেয়ে যাবে, শুধু আমায় আর দেখতে পাবে না, ওকে? কথাটা মাথায় রেখে তারপর যা করার করবে। তুমি আমার মা, জন্ম দিয়েছ আমায়, তোমায় এর থেকে বেশি বলতেও পারবো না। শত হলেও আমি তোমার ছেলে আর তুমি আমার মা। এসব বলে নাফিস খাবার টেবিল থেকে উঠে যায়, আর রেহানা পারভিন সেখানেই বসে থাকে। বিকেলের দিকে ইপসিকে রেডি করিয়ে দিয়ে নিজে রেডি হয়ে দুজনে একসাথে বেরিয়ে যায়। আজ ইপসি খুব খুশি। সে তার মায়ের সাথে বাইরে বের হলে অনেক খুশি হয়। তার থেকে বেশি খুশি হয় তাকে কেউ সাজুগুজু করিয়ে দিলে। 1.5 বছরের ইপসিও বোঝে লিপ্পি দিতে হয়, আর জুইও ইপসিকে সাজিয়ে রাখে নিজের মনের মতো করে। ইপসিকে বেশি সুন্দর লাগে 2 ঝুঁটিতে, আর জুইও তাকে ঝুঁটি করিয়ে রাখে। আর ইপসিও মাশাল্লাহ নিজের সাজগোছের ব্যাপারে যথেষ্ট সতর্ক। এইটুকু ছোট্ট মেয়েকে তার মা যেভাবে রাখে সেভাবেই থাকে। মা মেয়ে দুজনে রিকশায় চড়ে ঘোরে। মেয়ে একবার তার মায়ের কোলে, আবার একবার হাঁটে। সব থেকে অবাক করার কথা হচ্ছে ইপসিকে যেই দেখুক না কেন একবার না একবার ইপসির গাল ধরবে। ইপসি দেখতে এতটাই মিষ্টি যে যে কেউই একবার না একবার তাকে আদর করবেই করবে। আর এটাই জুইয়ের সব থেকে বড় ভয়। জুই ইপসিকে নিয়ে একটা শপিং মলে ঢোকে। ঘুরে ঘুরে দোকানগুলো দেখছিল। আসলে জুই একটু আনকমন ভালোবাসে বেশি। সে বরাবরই তার মেয়ের জন্য আনকমন জিনিস কিনতে ভালোবাসে। সব দোকান ঘুরে প্রায় 7-8টা জামা কেনে ইপসির জন্যে। এই জামাগুলো দিয়ে ইপসির ভালোই চলে যাবে। শপের ভেতরে একপাশে বড় বড় টেডি বিয়ার পুতুলগুলো রাখা আছে। ইপসি তা দেখে মায়ের কাছে বায়না ধরে। এখানের বিল মিটিয়ে ইপসিকে নিয়ে সেই দোকানে যায় জুই। তবে সেই সময়ে পুতুলগুলো কেনার মতো সাহস ছিল না। পুতুলগুলোর গায়ে ট্যাগ লাগানো আছে, কোনোটা 1200 তো কোনোটা 1500 থেকে 3000-এর মধ্যে। এমনিতে ইপসির জামায় প্রায় 3000 টাকা খরচ হয়ে গেছে। মাস মাত্র শুরু, বাসা ভাড়া, বাজার সব মিলিয়ে পুরো মাসটা চালাতে হবে তাকে। তাই সব দিক ভেবেই মেয়েকে পাশে রাখা ছোট পুতুলের কাছে নিয়ে যায়। কিন্তু ইপসি ওই বড় বড় পুতুলের মাঝে পান্ডা পুতুলটাই কিনবে। 2500 টাকা দিয়ে ওই পুতুল কিনে দেওয়ার মতো বিলাসিতার আমেজ এই মুহূর্তে জুইয়ের মাঝে নেই। তখন বাধ্য হয়ে দোকানেই ইপসিকে ধমক মারে জুই। মায়ের ধমক খেয়ে ঠোঁট ফুলিয়ে কেঁদে দেয় ইপসি। 2 হাত এক করে বুকের মাঝে ধরে রেখে কাঁদতে থাকে ছোট ইপসিটা। গড়গড় করে চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে ইপসির চোখ দিয়ে। ইপসির কান্না দেখে দোকানদার জুইয়ের কাছে আসে আর বলে, ম্যাডাম, বাচ্চা যখন চাইছে কিনে নিন না। আপনি কি ফ্রিতে দেবেন? জুইয়ের কথাগুলো শুনে দোকানদার চুপসে যায়। তখন জুই আবারও বলে, বলুন ফ্রিতে দেবেন?
তা কিভাবে দিব ম্যাডাম? তাহলে এই মুহূর্তে ওই পুতুলটা কেনার সামর্থ্য আমার নেই। আমার ডিসকাউন্ট দিবেন? কত টাকা ডিসকাউন্ট দেবেন ভাই? সর্বোচ্চ 1000 টাকা, তারপরে 1500 টাকা। ওর মায়ের যতটুকু সামর্থ্য ততটুকুর মাঝে ওকে থাকতে হবে। বাচ্চা তো বোঝে না। তাই তো ধমক দেওয়া, যাতে বুঝে যায়। দোকানদারের দিক থেকে চোখ সরিয়ে নিজের মেয়ের দিকে তাকায় জুই। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে ইপসি। জুইয়েরও কলিজা ছিঁড়ে যাচ্ছে। ইপসি কখনো এত বায়না করে না, হয়তো পুতুলটা তার খুব ভালো লেগেছে, তাই এত কাঁদছে সে। ইপসিকে কোলে তুলে নেয় জুই। ইপসি তখন দুহাত মুঠোবন্দি করে মুখের সামনে নিয়ে কাঁদছে। আম্মুন, আবার কিনে দেব কেমন? ইপসি কেঁদেই যাচ্ছে। এমতাবস্থায় ইপসিকে নিয়ে দোকানের বাইরে চলে যাওয়ার জন্য পা বাড়ায় জুই। ঠিক তখনই কেউ একজন পেছন থেকে ইপসির নাম ধরে ডাকে, ইপসি। ইপসির নাম অন্য কারো মুখে শুনে পেছনে তাকায় জুই। তখন দেখে সেই পুতুলটা হাতে নিয়ে নাফিস সেখানে দাঁড়িয়ে আছে। অবাকের শেষ পর্যায়ে পৌঁছে যায় জুই। নাফিস এখানে এই সময়ে এই দোকানে কিভাবে এলো? এইসব প্রশ্নগুলো নিজের মাথায় সাজাচ্ছে জুই। আর ওই ফাঁকে ইপসি জুইয়ের কোল থেকে নেমে নাফিসের কাছে যায়। পুতুলটা দেখে খুব খুশি হয় ইপসি। পুতুলটা তার থেকে বড়, তাই নাফিস ইপসিকে কোলে তুলে পুতুলটা তার হাতে ধরিয়ে দেয়। আর ইপসি আনন্দে পুতুলটার গলা জড়িয়ে ধরে। জুই ইপসিকে ডেকে নিজের কাছে আসতে বলে। জুইয়ের কণ্ঠস্বর শুনে নাফিস ইপসিকে কোলে নিয়েই জুইয়ের সামনে দাঁড়ায়। তারপর জুই আবারও বলে, তোমাকে না বলেছি অপরিচিত কারোর কাছ থেকে কিছু নিতে হয় না। 1.5 বছরের একটা বাচ্চা এত কিছু কি করে বুঝবে জুই? বুঝতে হবে ওকে। আমাদের প্রাত্যহিক জীবনের রুটিনটা আমাদের ক্ষেত্রেই মানায়, এক্ষেত্রে নয় জুই। বাচ্চাটা পুতুল চেয়েছে। বাহ, আর তুমিও কিনে দিলে কেন? কোন অধিকারে? জুই। ইপসি আসো, আমরা বাসায় যাব। দাঁড়াও জুই, প্লিজ পুতুলটা নিয়ে যাও। দেখো ইপসি আবার কাঁদছে। জুইয়ের এবার মেজাজ আরও খারাপ হয়ে যায়। এখানে ইপসিকে থাপ্পড় মেরে দেয়। নাফিস ব্যাপারটা বুঝে জুইকে আবারও বলে, ইপসির গায়ে আর একটা ফুলের টোকাও দেবে না তুমি। এটা ওকে ওর আঙ্কেল কিনে দিয়েছে। চুপচাপ এটা নিয়ে দোকান থেকে বের হবে, আর কোনো কথা না। তখন জুইয়ের কোল থেকে নাফিস ইপসিকে আবার নিজের কোলে নিয়ে নেয়। তারপর পুতুল আর ইপসিকে নিয়ে নাফিস বের হয়ে যায় দোকান থেকে। না চাইতেও আপাতত এইসব মানতে হচ্ছে তাকে, না হলে ইপসি কাঁদতেই থাকবে আজ। শপিং মল থেকে বেরিয়ে নাফিস জুইকে বলে ওঠে, বাসায় যাবে তো এখন? হ্যাঁ। চলো নামিয়ে দিয়ে আসি। না, তার আর দরকার হবে না, আমরা রিকশায় করে চলে যাব। বাইকে ওঠো। একা একা কিভাবে যাবা? আমি নামিয়ে দিয়ে আসি। জুই কিছুক্ষণ চুপ করে থাকার পর ভাবে, রাতও প্রায় হয়ে গেছে, একা যাওয়ার থেকে নাফিসের সাথে যাওয়াটাই সেভ হবে। তাই নাফিসের কথার সাথে আর কথা না বাড়িয়ে নাফিসের বাইকে উঠে যায় জুই। ইপসিকে নাফিস তার সামনে বসায়। এই কয়েকদিনে নাফিস ইপসিকে খুব আপন করে নিয়েছে। পিচ্ছি ইপসি সবার সামনে ঘুরে বেড়ায়, যেন ছোটখাটো একটা জীবন্ত পুতুল সে। আর অন্যদিকে জুই ভেবেই পাচ্ছে না কি হচ্ছে এসব, আর কিভাবে হচ্ছে এসব। আজ এত বছর পর পুরাতন ঘা আবার নতুন করে জ্বলছে। এইসব ভাবতে গিয়ে ধ্যান হারায় জুই। তখন নাফিসের ডাকে তার ধ্যান ভেঙে যায়। নাফিস বাসার ঠিকানা জিজ্ঞেস করে। কয়েকবার জিজ্ঞেস করার পর জুই বাসার ঠিকানা বলে, আর নাফিস সেই ঠিকানা অনুযায়ী বাইক নিয়ে গিয়ে থামায়। জুই ইপসিকে কোলে নিয়ে শপিং ব্যাগ আর পুতুল নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে। নাফিস সাহায্য করতে চাইলে জুই বাধা দেয়। নাফিস নিজ থেকেই বলে ওঠে, আমায় বাসায় যেতে বলবে না? তুমি কে হও আমার? মানে হলো তুমি তো এখন পরপুরুষ। এখন পরপুরুষ বাড়িতে ঢোকাবো, ভালো দেখাবে? জুই, আচ্ছা জুই, আমরা কি আবার এক হতে পারি না? নাফিসের কথা শুনে জুই অবাক নয়নে নাফিসের দিকে তাকিয়ে থাকে। তারপর তাচ্ছিলের সাথে হালকা হাসি দেয় আর বলে, নাফিস, একটা কথা বলি? হ্যাঁ বলো। আমি আমার আমিকে সাজিয়ে বড় যত্নে তুলে দিয়েছিলাম তোমায়। ভেবেছিলাম আপন করে দেবে তুমি। আমার ভাবনার মাঝে ফারাক ছিল বিশাল, তাই তোমার বিস্তার আমার মাঝে হয়নি। আমাদের প্রেমের দাড়িপাল্লায় আমার প্রেমের ভাগটা কম ছিল, আর তোমার কথার ভাগটাই বেশি ছিল। প্রেম নামের যুদ্ধের ময়দানে আমি আজ সর্বহারা, এক হেরে যাওয়া বিধ্বস্ত নারী। জুইয়ের কথায় নাফিসের শরীরের শিরা উপশিরাগুলো দাঁড়িয়ে যায়। কথাগুলো গলা অবধি এসে আটকে গেছে তার। পরক্ষণেই জুই বলে ওঠে, আসছি, ভালো থেকো। আর আজকে শেষ, আর কখনো আমার মেয়েকে কিছু দিও না। ওর বুঝতে হবে ওর বাবা নেই, ও এতিম। ওর মা সামান্য মধ্যবিত্ত নারী, যে কিনা মাসে 30 দিন অফিস করে রোজগার করে। ওকে সবকিছুই বুঝতে হবে। আল্লাহ হাফিজ। জুই উপরে উঠে চলে যায়। নাফিস সেখানেই দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি আজ কোথায় গিয়ে দাঁড়িয়েছে
যেখানে তার কাদম্বরী নিজেই নিজেকে অনেক দূরে সরিয়ে রেখেছে। জুইকে নিজের করে নেয়ার পূর্ণ বাসনা চেপেছে নাফিসের মনে। জুইকে দেয়া সব কষ্টের অবসান ঘটাতে এক পা এগিয়ে দিয়ে জীবনকে আবার আরেকটা সুযোগ দিতে চায় নাফিস। ইপসির মাথার উপর থেকে এতিম নামক শব্দটা ঘুচিয়ে দিতে চায় সে। এই কচি বয়সের জুইয়ের অঙ্গের সাথে লেপ্টে থাকা সাদা শাড়িকে রঙিন শাড়িতে বদলে দিয়ে জুইয়ের পাশে দাঁড়াতে চায় নাফিস। এমন সময় শান্তা নাফিসের রুমে প্রবেশ করে। রুমে এসেই সিগারেটের ধোঁয়া আর গন্ধে বুঝে গেছে সিগারেটের সাথে তার ভাইয়ের অন্তর পুড়ছে। কাছে গিয়ে বসে শান্তা। ভাইয়ের খুব কাছের সে। মনের কষ্টকে সিগারেটের ধোঁয়ায় বিলীন করছিস ভাইয়া? বোনের কথায় ঘাড় ফিরিয়ে পেছনে তাকায় নাফিস। শান্তা পাশে দাঁড়িয়ে আছে। ভাইয়ের হাতটা ধরে বিছানায় ইশারা করে শান্তা। কি হয়েছে বলতো? আজকে কয়েকদিন যাবত একদম চুপ হয়ে গেছিস যে। আমি কি আগেও কথা বলতাম? চুপ তো আমি সেদিনই হয়ে গেছিলাম, যেদিন কাদম্বরীকে নিজের জীবন থেকে বের করে দিয়েছিলাম। গত 3টা বছরে তোকে হাসতে দেখিনি আমি। সে চলে যাওয়ার সাথে সাথে আমার হাসিটাও নিয়ে গেছে রে। অনেক কেঁদেছিল সেদিন সে। আমার পা জোড়া ধরে রেখেছিল জানিস। খুব ভালোবাসতো আমায়। মজার কথা কি জানিস, এখন আমায় ঘেন্না করে, খুব ঘেন্না করে, কারণ আমি যে কথা দিয়েও কথা রাখতে পারিনি। মানে? তারপর শান্তাকে সব খুলে বলে নাফিস। জুয়ের সাথে দেখা হওয়া, জুয়ের সাথে এক অফিসে জব করা, জুয়ের মেয়ের কথা, জুয়ের বিধবা হয়ে যাওয়া, সবকিছু খুলে বলে সে। সব শুনে শান্তার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। এত ভালো একজন মানুষের সাথে এত অঘটন কিভাবে ঘটে যেতে পারে তাই ভাবছে শান্তা। আপনা আপনি চোখের পানিগুলো বেরিয়ে পড়ছে তার চোখ থেকে। কাঁদিস না রে, কাঁদিস না, দেখিস না আমিও কাঁদছি না। ভাইয়া। শান্তা তার ভাইয়ের চোখে লেগে থাকা চিকচিক পানিগুলো স্পষ্ট দেখতে পাচ্ছে। কোনো পুরুষ কাঁদতে পারে তা জানা ছিল না তার। সে তার ভাইকে আগেও কাঁদতে দেখেছে, তবে গোপনে। আর আজ তার ভাই তার সামনেই চোখের পানি ছেড়ে দিয়েছে। পুরুষ মানুষ তখনই কাঁদে যখন সে সব থেকে অসহায় হয়ে যায়। আর তার ভাইয়ের অসহায়ত্ব হচ্ছে কাদম্বরী, কলিযুগের কাদম্বরী, যাকে তার ভাই ভালোবেসেও বলতে পারেনি, যাকে তার ভাই রাখতে চেয়েও রাখতে পারেনি। কাদম্বরীর সাথে সাথে তার ভাইও হারিয়ে গেছে। কাঁদতে চাস ভাইয়া? কান্না কর ভাইয়া, কান্না কর, আমার সামনে কেঁদে নে। নাফিস আর নিজেকে ধরে রাখতে পারেনি, 2 হাত মুখে নিয়ে কেঁদে দেয় সে। শান্তার বুক ছিঁড়ে যাচ্ছে ভাইয়ের এমন কষ্ট দেখে। বোন হয়েও তার হাত পা বাঁধা। এই শান্তা, আমার কাদম্বরীকে এনে দিবি? এনে দে না শান্তা। নাফিসের এমন কথায় এবার মনে হয় রুহটা বেরিয়ে যাবে শান্তার। তবু অনেক কষ্টে ভাইকে শান্ত করে সে। জুয়ের বাসার ঠিকানা নেয় শান্তা। ফাঁকা সময় একদিন দেখা করে আসবে সে। হয়তো কোনো এক নতুন কিছু সূচনার পথে পা বাড়াবে সে নিজেও। অন্যান্য দিনের মতো আজকেও জুইকে অফিস করতে হচ্ছে। ক্লান্ত শরীর আর ব্যর্থ মন নিয়ে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে নিজের সাথে, লড়াই করতে হচ্ছে পরিস্থিতির সাথে। আর তার এই জীবনের সুখের মুখ দেখা হবে বলে তার মনে হচ্ছে না। ইপসি পাশে বসে খেলা করছে। কাজের ফাঁকে ফাঁকে একবার করে মেয়েকেও দেখা লাগে তার। সব দিকেই নজর রাখতে হয় জুইকে। অফিস টাইমে পিয়ন এসে দরজায় নক করে। ম্যাডাম আসবো? জি আসুন। ম্যাডাম বিকেল 4টায় মিটিং আছে। আজ বিকেলে? জি, স্যার বললেন আপনাদের জানাতে। আচ্ছা ঠিক আছে। জি। রহমান ভাই। জি ম্যাডাম। ইপসিকে নিয়ে একটু বাহিরে যেতে পারবেন? মানে কেবিনের বাহিরে আর কি, তখন থেকে যেতে চাচ্ছিল। এইটা আবার বলতে? আসো ইপসি আম্মু। পিয়ন রহমানের কথায় ফিক করে হেসে দেয় ইপসি। ঝুঁটি নাড়িয়ে মায়ের দিকে বলে, আমি তাই, আমি তাই। আচ্ছা মন যাও, কাউকে জ্বালিও না কেমন? পিয়ন রহমান রুমের মধ্যে এসে ইপসিকে কোলে করে রুমের বাইরে নিয়ে যায়। আর এই ফাঁকে জুই বাকি ফাইলগুলোর কাজ করা শুরু করে দেয়। অন্যদিকে নাফিস তার রুমে কিছু ফাইল নিয়ে ব্যস্ত। বস মাহবুব সাহেব নাফিসের উপরে কিছু দায়িত্ব দিয়েছে, যার পুরো দায়িত্বটাই তাকে যথার্থভাবে পালন করতে হবে। তা নিয়ে খুব ব্যস্ত সে। ব্যক্তিগত জীবনে যা কিছু হয়ে যাক না কেন, প্রফেশনাল সময়ে সে সব সময় স্ট্রং থাকতে পারে। এদিকে ইপসি পুরো অফিস জুড়ে খেলছে, দৌড়াচ্ছে। এর ডেস্কে যায় তো ওর ডেস্কে যায়। অফিসের সবাই ইপসিকে খুব আদর করে। রীতিমতো এখানে সবার নয়নের মনীষে। এর কলম ধরে তো তার পিসিতে প্রেস করে। কেউ বিরক্ত হয় না, বরং আনন্দিত হয়। তাদের মধ্যে একজন আছে মহি নামের এক ভদ্র মহিলা। তিনি ইপসিকে ডাক দেন। ইপসি, মাম্মাম এদিকে আসো তো। ইপসি দৌড়ে তার কাছে চলে যায়। সবাই তাকিয়ে থাকে ইপসির দিকে। মহি ইপসিকে কোলে তুলে নিয়ে বসায়। মাম্মাম, এই ড্রেসটা কে দিয়েছে? আমুন, আমুন। তাই?
ইপসি সোনা, একটু নাচো তো, আমরা সবাই তোমার নাচ দেখি। ইপসি নাচতে পারে না, এইটুকু বাচ্চা আর কি বা নাচবে। তবে গান তার খুব পছন্দের, কারণ জুই সবসময় রবীন্দ্রসঙ্গীত শোনে, আর ইপসিও মায়ের সাথে শুনতে শুনতে সেই সব গান পছন্দ করে ফেলেছে। গান শুনলে সে হাত পা নাচায়, এটাই সবার কাছে নাচ হয়ে গেছে। ইপসি এমন এক বাচ্চা যাকে দেখলে শয়তানেরও মায়া লেগে যাবে। তারপর মহি তার মোবাইলে আমারও পরানো যাহা চায় গানটা চালিয়ে দেয়, আর ইপসি তার হাত পাগুলো নাচাতে থাকে আর খিলখিল করে হাসতে থাকে। ইপসির সাথে অফিসের বাকি স্টাফরাও হাসছে। নাফিস মুগ্ধ এনে দেখছে ইপসিকে, যেন ছোট্ট কাদম্বরীকে দেখছে সে। এরই মধ্যে ইপসি নাফিসকে দেখে ফেলে, তারপর দৌড়ে নাফিসের কোলে উঠে যায়, আর নাফিসও কোলে তুলে নিয়ে গালে কপালে চুমু দিতে থাকে। আর ইপসিও নাফিসের গলা জড়িয়ে হাসে। অফিসের সবার চোখে এই জিনিসটা সহজেই লেগে যায়, নাফিসের অবশ্য ওদিকে নজর নেই। এরই মাঝে মহি বলে ওঠে, মনে হচ্ছে যেন এরা বাবা আর মেয়ে। আমাদের ইপসি মাম্মাম কিভাবে নাফিস স্যারের আদর খাচ্ছে। এই কথা শুনে কয়েক মিনিটের জন্য স্তব্ধ হয়ে যায় নাফিস। মহি হয়তো ঘুরিয়ে বললেও কথাটা মন্দ বলেনি। নাফিস মন থেকে ইপসিকে কেন জানি নিজের সন্তানই ভেবে নিয়েছে। খুব আদর করতে মন চায় তার ইপসিকে। ইপসিকে নিজের কোলে নিলে কেমন যেন একটা অনুভূতি জেগে নাফিসের মনে, এ যেন এক পিতৃস্নেহের অনুভূতি। বিকেল 4টা, মিটিং রুমে সবাই বসে আছে। মাহবুব সাহেব এসে সবার সামনে বসে যায়। আপনাদের সবার সাথে আমার কিছু কথা বলার আছে। দেখুন, কোম্পানিতে আলহামদুলিল্লাহ ভালোই চলছে এখন, তো আপনাদের সবার অক্লান্ত পরিশ্রমের, এর জন্য আমি সত্যি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। তখন আরেক স্টাফ বলে ওঠে, স্যার, অফিসে আসার পর আপনার এই অমায়িক ব্যবহার পেয়ে আমরা সন্তুষ্ট। অফিস না, মনে হয় নিজের বাড়িতেই আছি আমরা। ধন্যবাদ। স্টিল প্রজেক্টটা সাইন হয়ে গেছে, শুনেছেন তো সবাই? জি স্যার। সেই উপলক্ষে ছোটখাটো পার্টি রাখা হয়েছে। ও তাই নাকি স্যার? জি, আপনাদের সকলকে সেখানে আমন্ত্রিত। মাহবুব সাহেব দেখলেন যে নাফিস আর জুই চুপচাপ বসে আছে। তখন তিনি নিজে থেকেই বললেন, নাদিয়া, আপনি কিছু বলুন। স্যারের কথা শুনে একটু নড়ে বসে জুই। স্যার, যেভাবে ভালো হয়। আচ্ছা, আর নাফিস সাহেব, আপনারও কি একই মত? নাফিসের কথা শুনে জুই মাথা নিচু করে তাকিয়ে থাকে ফ্লোরের দিকে। নাফিসও চুপচাপ। তখন মাহবুব সাহেব বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা 7টায় পার্টি, আমি সবার উপস্থিতি আশা করছি। মিটিং রুম থেকে বেরিয়ে জুই নিজ কেবিনের দিকে পা বাড়ায়। সময় তার সঠিক গতিতে বয়ে যাচ্ছে। কথায় আছে, বয়স কাহারও জন্য বসে থাকে না, এমনকি কার হায়াত কতটুকু তাও কেউ বলতে পারে না। জীবনটা খুব বেশি বড় নয়, এই অল্প সময়ে জীবনকে উপভোগ করাই উত্তম। কিন্তু কিছু কিছু সময়ে কিছু কিছু জীবন এমনভাবে শেষ হয়ে যায় যেখানে সব কিছু ঠিক করতেও বহু সময় লেগে যায়। এখানেও ঠিক তেমন। জীবন যখন নতুন করে জুইয়ের দুয়ারে কড়া নাড়তে থাকে, তখন জুই নিজ হাতে সেই দুয়ারে খিল দিয়ে দিয়েছে, কারণ জীবন তাকে ততদিনে বিষিয়ে তুলেছে। সব কিছু এক এক করে হারাতে হারাতে সে জীবনের কাছে একেবারে নিঃস্ব হয়ে গেছে। এখন আর জীবনকে উপভোগ করতে ইচ্ছে করে না তার, এখন আর ভালোবাসতে ইচ্ছে করে না তার। তার ধারণা তার ভালোবাসার মাঝে ঘাটতি এতটাই ছিল যে সে তার ভালোবাসাকে পায়নি, আর যাকে পরিস্থিতি ভালোবাসতে বাধ্য করেছিল তাকে সে এই পৃথিবীতে ধরে রাখতে পারল না। ভালোবাসা নামক ছোট্ট শব্দটার উপর থেকে বিশ্বাস, ভরসা, চাওয়া পাওয়া সব শেষ হয়ে গেছে। এখন আর জীবন থেকে কিছুই নেয়ার মতো নেই তার। অন্যদিকে নাফিস জীবনকে আরও একবার সুযোগ দিয়ে জুইকে কাছে টেনে নিতে চায়, ইপসিকে আপন করে নিতে চায়। ভালোবাসার ভিক্ষা করতে বারবার উপস্থিত হয় জুইয়ের দুয়ারে, আর প্রতিবারই প্রত্যাখ্যাত হয়ে শূন্য ও ব্যথিত মনে ফিরে আসতে হয় তাকে। সে জানে এসব জুইয়ের অভিমান, হাজারো অভিমান জমা জুইয়ের মনে। জুইও এখন আর আগের মতো নেই। শোক, সন্তাপে, কষ্ট, দুঃখ প্রত্যায়িত হয়ে নিজেই নিজেকে পাথর বানিয়ে ফেলেছে। এমনভাবেই পাথর বানিয়েছে যে সেই পাথরে নাফিসের মনের আকুলতার চোখের পানি পড়েও পাথর গলেনি। প্রতি রাত জুইয়ের কেমন কাটে তা নাফিসের জানা নেই, তবে প্রতি রাতে নাফিসের কলিজা ফালা ফালা হয় মনের ছুরিতে। রাত বাড়ার সাথে সাথে যন্ত্রণা তখন জুইয়ের বুকে দ্বিগুণভাবে জায়গা করে নেয়। কেন যেন মন বারবার দুর্বল হয়ে যাচ্ছে। কেন জানি নাফিসকে পাওয়ার পূর্ণ বাসনা নিজের মনেও চেপে বসে এক একবার। শরীরটা যেন একটু হলেও কারো স্পর্শ পেতে চায়, কিন্তু ভাবনার মাঝে মনে পড়ে যায় সেই সব দিনের কথা, যেসব দিনে আস্তে আস্তে নাফিস তাকে তার জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছে। অনেক কেঁদেও কুল করতে পারেনি সেদিন জুই। অসহায় অবস্থায় দিক বিদিক না ভেবে ছেলে মানুষের মতো নাফিসের 2 পা জড়িয়ে বসে পড়েছিল সে। এসব ভাবতে গিয়ে বুকের ব্যথা গাঢ় হয়ে যায় তার। মেয়ের পাশ থেকে উঠে গিয়ে জানালার পাশে দাঁড়ায় জুই। ভাবতে থাকে পার্কের সেই রুদ্ধশ্বাস করা 1 ঘন্টার কথা। প্রায় 50 বার ফোন দেওয়ার পর নাফিস সেদিন ফোন রিসিভ করে। আসসালামু আলাইকুম। এত ফোন করছো কেন? একবার দেখা করো না প্লিজ। কেন? কেন কি নাফিস, এমন করছো কেন আমার সাথে?
আমার অপরাধ কোথায় নাফিস? আমার ভালো লাগে না। কি ভালো লাগে না? রাখছি, আর ফোন করবে না। বাসা থেকে বিয়ের জন্য প্রেশার দিচ্ছে নাফিস। বিয়ে করে নাও। মানে কি নাফিস? কিছু না। নাফিস, নাফিস প্লিজ, একবার শুধু শুধু একবার দেখা করো নাফিস। পারবো না। আল্লাহর দোহাই লাগে নাফিস, শুধু শুধু একবার দেখা করো প্লিজ নাফিস, প্লিজ। আচ্ছা ঠিক আছে, 4টায় আসো। ধন্যবাদ নাফিস, অনেক 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 ধন্যবাদ। নাফিস বিরক্ত হয়ে লাইনটা কেটে দেয়। অন্যদিকে চারদিক থেকে চাপ আসতে থাকা অসহায় মেয়েটা কিছুটা সময়ের জন্য একটু শান্তি পেয়েছিল। নাফিসের প্রিয় রং হলুদ। হলুদ রঙের শাড়ি পরে সেদিন পার্কে গিয়েছিল জুই, শুধু একটু ভরসা আর বিশ্বাস নিয়ে যে তাকে তার ভালোবাসা কখনো ধোঁকা দেবে না। সেদিন বিকেলে প্রায় 8 ঘন্টা পর নাফিস আসে। একদম ভাঙাচোরা অবস্থা তার। সেদিন খুব অসহায় ছিল নাফিস, অসহায় ছিল জুই, অসহায় ছিল তাদের সময়। ভয়াবহ এক পরিস্থিতি চলছে তখন তাদের মাঝে। নাফিসকে কেন জানি অপরাধী মনে হচ্ছিল সেদিন। সাধারণত নাফিস কখনো মাথা নিচু করে না, কিন্তু সেদিন তার মাথা নিচু ছিল। সেদিন তার চোখ জুইয়ের দিকে ছিল না, ছিল মাটির দিকে। নাফিস এদিকে দেখো। বলো। আমার দিকে তাকাও। বলো, শুনছি, কি বলবে? নাফিস দেখো, আজকে হলুদ শাড়ি পরেছি। ভালো করেছে। নাফিস চলো না বিয়ে করে ফেলি। সম্ভব না। কেন সম্ভব না? আমার পরিবার আছে জুই, মা বাবা, 2টো অবিবাহিত বোন, আমার অনেক দায়িত্ব। নাফিস আমি তো বলিনি তাদের ছাড়তে হবে, আমার সাথে নিয়ে কি চলা যাবে না? না, যাবে না। এমনটা যদি করবে তাহলে আষ্টে পৃষ্ঠে জড়িয়েছিলে কেন? জড়ালেই বিয়ে করতে হয় না জুই। তাই হয়তো। নাফিসের কথাগুলো তীরের মতো বিচ্ছে জুইয়ের বুকে। পার্কের এই দিকটা নির্জন। জুই এই সুযোগটাই কাজে লাগিয়েছিল সেদিন। হুট করেই নাফিসের সামনে এসে বসে পড়ে মাটিতে, 2 হাত দিয়ে নাফিসের গালগুলো ধরে। নাফিস, এই নাফিস, তোমার কদমবারে খুব কষ্ট হচ্ছে, খুব। কষ্টকে কাবু করতে শেখো জুই। নাফিস আই লাভ ইউ। আমাকে ভুলে যাও। আমি তোমাকে চাই নাফিস, শুধু তোমাকে চাই। আমি তোমার হতে পারবো না এখন। বাসায় বিয়ের জন্য প্রেশার দিচ্ছে নাফিস। বিয়ে করে নাও। এটা কিভাবে বলো তুমি নাফিস? নাফিস উঠে চলে যেতে নিলে জুই তখন নাফিসের 5 জোড়া জড়িয়ে ধরে আর বেহায়ের মতো কেঁদে দেয়। এই নাফিস প্লিজ, প্লিজ যেও না, প্লিজ নাফিস, আমি বাঁচবো না, প্লিজ যেও না নাফিস, যেও না। জুই, পা ছাড়ো। নাফিস আমি না খেয়ে থাকবো, প্রয়োজন হলে আমি মেঝেতেই থেকে যাব, শুধু বিয়ে করে নাও না আমায়, প্লিজ নাফিস, প্লিজ। কি করছো তুমি এখানে? আমি তোমাকে কিভাবে বিয়ে করব বলো তো? কিভাবে বিয়ে করব? আমি তোমাকে ভালোবাসি, তা ঠিক আছে, কিন্তু আমার দায়িত্ব থেকে কিভাবে সরে যাব আমি? বিয়ে করলে দায়িত্ব থেকে সরে যাওয়া হয় বুঝি? হ্যাঁ হয়। জুই প্লিজ, বাসায় যাও। নাফিস দাঁড়াও, তাহলে আমার সাথে একদিন থাকো। সেদিন ভালোবাসার মোহে এতটাই পাগল ছিল জুই যে নিজেকে বিকিয়ে দিতেও প্রস্তুত ছিল সে। সেদিন পাগল এবং অবুঝের মতো কিছু চেয়ে বসেছিল সে নাফিসের কাছে। এই নাফিস, একটা রাত আমায় দেবে? আমি তোমার সাথে থাকতে চাই। মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে আমার মাথা, হ্যাঁ ঠিক আছে আমার মাথা। না, ঠিক নেই। কি সব যাতা বলছো? আমি চাই আমার যদি কেউ ছোঁয় তাহলে প্রথম তুমি ছোবে। নাফিস আমায় একটা রাত দেবে? শাট আপ জুই, যাও বাসায় যাও। নাফিস। হ্যাঁ নাফিস, তোমাকেই বলছি, বাসায় যাও। আর কখনো আসবে না আমার সামনে। বিয়ে করে নাও পরিবারের সবার পছন্দে। আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব জুই। এত কিছুর পরেও নাফিস তুমি চলে গেলে আমায় ছেড়ে, এর জন্য কি এত ভালোবেসেছিলাম তোমাকে? দায়িত্বের অজুহাতে এভাবে ছেড়ে চলে যেতে পারলে তুমি? পারলে? এই বলে সেদিন পার্কে জুইকে একা ফেলে চলে যায় নাফিস, আর জুই নির্বাক হয়ে দাঁড়িয়ে থাকে। সেদিন পার্কে শুধু জুইয়ের বুকটা ফালাফালা হয়নি, তার সাথে নাফিসও নিঃস্ব হয়ে গিয়েছিল। পার্কের গেট দিয়ে বেরিয়ে যাওয়ার সময় 2 চোখ ভর্তি পানি নিয়ে বের হয় নাফিস। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে আসে জুই। ঘড়িতে চেয়ে দেখে রাত 3টা। এত রাতে কে ফোন দিচ্ছে? মোবাইল হাতে নিয়ে দেখে একটা অচেনা নাম্বার, সম্পূর্ণ অপরিচিত নাম্বার। মোবাইলের রিসিভ অপশনটা ক্লিক করে জুই। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওপাশ থেকে শুধুই নীরবতা ভেসে আসছে। তার কিছুক্ষণ পর জুই আবার বলে ওঠে, হ্যালো, কে বলছেন আপনি? তখন জবাবের পরিবর্তে শুধুই একটা দীর্ঘশ্বাস ভেসে আসে ফোনের ওপাশ থেকে। দীর্ঘশ্বাসটা এতটাই পরিচিত ছিল যে ওপাশের মানুষটা কে তার বুঝতে বাকি ছিল না জুইয়ের। নাফিস, এত রাতে ফোন করেছো যে? নাম্বার পেলে কোথায়? জুই যে এইভাবে তাকে চিনে ফেলবে নাফিস বুঝতে পারেনি।
একটা মানুষ আর একটা মানুষকে কতটা ভালোবাসলে সেই মানুষের একটা দীর্ঘশ্বাসে চিনে ফেলতে পারে। ভালোবাসার পরীক্ষায় জুই জিপিএ প্রাপ্ত প্রেমিকা, আর সেই একই পরীক্ষায় অনুত্তীর্ণ প্রেমিক। নীরবতা ভেঙে তখন নাফিসও উদ্গ্রীব হয়ে যায়। কেমন আছো তুমি? ইপসি কেমন আছে? ভালোই আছে। কাল আসবে তো? এটা বলার জন্য কি রাত 3টে ফোন করলে? যে রাস্তা নিজের হাতে বন্ধ করে দিয়েছিলে সেই রাস্তায় আজ আবার ফিরতে চাচ্ছ কেন নাফিস? আর ফিরতে চাচ্ছ কোন সময়ে? এ সময়ে আমি বিধবা, আমার একটা 1.5 বছরের মেয়ে আছে। কাদম্বরী, আমি তোমার কদমপরি নই নাফিস, আমি ইপসির মা। এটাই আমার পরিচয়। অভিমান যদি থেকে থাকে তাহলে বলো। না আছে অভিমান, না আছে রাগ কিংবা অনুযোগ। আমার রাজ্যে আমি একাই পর্বত। আমি কি সারা জীবনের জন্য তোমার কাছে অপরাধী হয়ে গেলাম জুই? সেদিন আমি কি অপরাধ করেছিলাম? কোন অপরাধের শাস্তি দিয়েছ আমায়? সবকিছুকে এক সাইডে রেখে সেদিন আমিও গিয়েছিলাম তোমার কাছে, ফিরিয়ে দিয়েছিলে আমায়, ফিরিয়ে। সেদিন সত্যি হাত পা বাঁধা ছিল, আমার চাকরিও ছিল না যে তোমার দায়িত্ব নিতাম। যাক, ভালোই হয়েছে, আমিও সরে গেছি, চাকরিও হয়ে গেল। এখন তুমি সাবালিল এবং সুন্দর জীবন কাটাও। আমার শহরে পা দিও না। রাখছি, আল্লাহ হাফেজ। লাইন কেটে মোবাইলের এয়ারপ্লেন মোডটা অন করে দেয় জুই, কারণ জুই খুব ভালো মতোই জানে নাফিস আবারও ফোন দেবে তাকে। আসলেই নাফিস পরবর্তীতে আবারও ফোন দেয় জুইকে, কিন্তু তখন নাম্বারটা অফ পায় জুইয়ের। সিগারেটের আগুনের সাথে নাফিসের মন তখন দাউ দাউ করে জ্বলতে থাকে। বৃহস্পতিবার সন্ধ্যা 7:15 হয়ে গেছে। অনুষ্ঠান শুরু হয়ে গেছে, কিন্তু জুইয়ের আসার খবর নেই। এদিকে অনুষ্ঠানে সবাই বলাবলি করছিল জুই কেন আসেনি। সেদিন তো বলেছিল আসবে, তাহলে আসেনি কেন? অন্যদিকে নাফিসও অধীর আগ্রহের সাথে অপেক্ষা করছে জুইয়ের জন্য। প্রায় 15 মিনিট পর 7:30 জুই এসে অনুষ্ঠানে পৌঁছায়। অনুষ্ঠানে উপস্থিত সবাই তাদের মা মেয়েকে দেখে তাকিয়ে আছে। ইপসিকে একদম পুতুলের মতো লাগছিল। হালকা পিঙ্ক কালারের একটা ফ্ল্যাকি ফ্রক পরা, মাথায় দুটো ঝুঁটি করা, তাও পিঙ্ক কালারের রিবন দিয়ে। ইপসির চোখগুলো একদম জুইয়ের চোখের মতো। চোখগুলো তার মাশাল্লাহ অনেক সুন্দর। পায়ে পিঙ্ক কালারের শু জুতা, একদম পিঙ্ক পরীর মতো লাগছিল তাকে। মায়ের পাশে মিষ্টি হাসি দিয়ে 2 হাত এক করে দাঁড়িয়ে আছে পাকনি বুড়ি ইপসি রানী। আর জুইয়ের তো জবাবই নেই। সে জানে সে বিধবা, তাই রংচং তার পছন্দের নয়। তাই সাদা আর পিঙ্ক কালারের হালকা কম্বিনেশনে একটা হাফ সিল্ক শাড়ি পরেছে সে, আর তার ফুল হাতা ব্লাউজ। হাতে একজোড়া সিটি গোল্ডের চুড়ি, ঠোঁটে হালকা লিপস্টিক। সব মিলিয়ে সাধারণের মাঝেও নাফিসের কাদম্বরী বরাবরই অসাধারণ। অনুষ্ঠানে মাহবুব সাহেবের স্ত্রী এবং তার 2 জন সন্তান উপস্থিত ছিলেন। সবাই জুই এবং ইপসির সাথে আলাপ করে। ইপসি তো ফাঁক পেয়ে দৌড়ে নাফিসের কোলে উঠে যায়। নাফিস যেন ইপসির পরিবর্তে এক পরীকে দেখছে। এত কিউট কোনো বাচ্চা হতে পারে? নাফিসের দেখা সব থেকে আদরের বাচ্চা সে। কি হয়েছে বুড়ি, এত সাজুগুজু কে করিয়ে দিয়েছে? নাফিসের কথা ইপসির চোখগুলো আরো বড় বড় করে খিলখিল করে হেসে দেয় আর বলে, আমুন আমুন। ইপসির কথায় খুব শান্ত নজরে নাফিস জুইয়ের দিকে তাকায়, আর কথার ছলে জুইয়ের নজরও নাফিসের দিকে যায়। নাফিসকে অনেক সুন্দর লাগছিল আজ। সব মিলিয়ে অফিসের অবিবাহিতা ফিমেল স্টাফরা তাকে দেখে ক্রাশ খেয়ে গেছে। অথচ নাফিসের নজর সবার থেকে একদম আলাদাভাবে তার কাদম্বরীকেই গ্রাস করছে, যা বুঝতে তার কাদম্বরীরও বেশি সময় লাগেনি। অনুষ্ঠানে সবাই নিজেদের মধ্যে কথা বলছে। ইপসি খেলা করছে মাহবুব সাহেবের বাচ্চাদের সাথে। সে আছে অনেক খুশি। এমন মানুষজনপূর্ণ এলাকা তার খুব ভালো লাগে। তার উপর নিজের সমবয়সী পাওয়াতে খুব খুশি সে। ইপসির খিলখিল হাসিটাই সবার পছন্দ, সবার মন কেড়ে নেয়। জুই একপাশে দাঁড়িয়ে আছে সবার থেকে আলাদা হয়ে। মাঝে মাঝে 2 জন স্টাফরা আসে, কথা বলে, আবার অন্য পাশে চলে যায়। নাফিস পুরো অনুষ্ঠান জুড়েই তার কাদম্বরীকে দেখে যাচ্ছে। আজ কেন যেন তার কাদম্বরীকে অন্যরকম সুন্দর লাগছে। শাড়িটায় অনেক সুন্দর লাগছিল তাকে, বেশ মানিয়েছে। এক সময়ের হাসি খুশি মানুষটা আজ চুপচাপ হয়ে গেছে। এটাই তার বুকে তীর হয়ে বিঁধছে। অনুষ্ঠানে সবাই নিজেদের মধ্যে নিজেরাই নাচ গান করছে, কেউ গান তো কেউ নাচ। নাফিস জানতো যে তার কাদম্বরী নাচ গান দুটোই পারে। জুইয়ের বেশিরভাগ সময় রবীন্দ্রসঙ্গীত ভালো লাগতো, এমনকি সে রবীন্দ্রসঙ্গীত গাইতো আর নাচটাও করতো সেই লেভেলের। কিন্তু আজ তার সেই প্রাণচঞ্চলা নারীটি একেবারেই চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পর মহি এসে জুইয়ের পাশে দাঁড়ায়, তারপর তাকে উদ্দেশ্য করে বলে, ম্যাম। জি বলুন। ম্যাম, আপনিও কিছু একটা করুন। কি করব? গান অথবা নাচ। না। কেন ম্যাম? বাদ দিন, আপনারা এনজয় করুন। আপনি এভাবে একা থাকবেন, আমরা এনজয় কিভাবে করি ম্যাম? সমস্যা নেই, যান, আমি তো আছি এখানে। ম্যাম, একটা কথা বলি? অবশ্যই, বলুন না। ম্যাম, আপনাকে না আজকে অনেক সুন্দর লাগছে। শাড়িটাই অনেক দারুণ মানিয়েছে আপনাকে ম্যাম। ধন্যবাদ, আপনাকেও অনেক সুন্দর লাগছে।
আমি ছেলে হলে আপনাকে তুলে নিতাম, কিন্তু এত শান্ত কিভাবে থাকেন ম্যাম? এত কিছু হওয়ার পরেও কিভাবে নিজেকে এত স্ট্রং কিভাবে থাকেন ম্যাম? আল্লাহ পাক এই ধৈর্য নামক জিনিসটা ভালো মতোই দিয়েছে আমায়, আর কি করব বলুন। আমি দোয়া করি ম্যাম, আপনি অনেক সুখী হবেন একদিন। এখন আর সুখের চিন্তা করি না, আপনি যান, এনজয় করুন। জি আচ্ছা। মহি গিয়ে আবারও সবার সাথে কথা বলায় মেতে ওঠে, আর জুই আবারও একা হয়ে দাঁড়িয়ে থাকে এক পাশে। এখন আর এসব ভালো লাগে না তার। প্রায় অনেকক্ষণ পর মাহবুব সাহেব সবার সামনে জুইকে ডেকে মিডলে নিয়ে যায়। জি স্যার বলুন। একটা গান গেয়ে শোন। স্যার আমি তো গান পারি না। এসব বললে হবে না, গান গাইতেই হবে। স্যার সত্যি বলছি গান পারি না। আপনাকে দেখে মনে হচ্ছে না। তাদের কথার মাঝে মিসেস মাহবুবও অনেক রিকোয়েস্ট করে জুইকে, যাই পারুক না কেন অন্তত একটা গান যেন গায়। তখন জুই সবার অগোচরে নাফিসের দিকে তাকায়, আর নাফিসের দৃষ্টি তখন তার কাদম্বরীর দৃষ্টিতে। এ যেন এক তৃষ্ণা নিবারণের কৌশল তাদের। নাফিস বুঝে গেছে তার দিকে তাকানোর অর্থ কি ছিল। তার কাদম্বরী একমাত্র তার সামনেই গান গাইতো, এবার সেটা একান্তেই হোক কিংবা সবার সম্মুখে, নাফিসকে তার সামনে থাকতেই হতো। এটার ইঙ্গিত দিচ্ছিল তাকে তার কাদম্বরী। নাফিস লাস্টবার গান শুনেছিল 3 বছর আগে, তাদের দূরত্বের প্রায় 3 মাস আগে। কলেজের একটা প্রোগ্রামে গিয়েছিল জুই। সেদিন নীল শাড়িতে নীল চুড়িতে সেজেছিল নাফিসের কাদম্বরী। কাদম্বরীর নীলাভ আলোয় নিজেকে মিশিয়ে নিয়েছিল নাফিস সেদিন। সেই স্মৃতিগুলো যেন নিমেষেই চোখের সামনে ভেসে উঠে গেল। হয়তো আজও সেই স্মৃতি আঁকড়ে ধরে আছে তার কাদম্বরী। তখন সবার সামনে দিয়ে একটু এগিয়ে যায় জুই। জুইয়ের সব থেকে প্রিয় গানটাই গাওয়া শুরু করে। জুই যেন গাইছিল না, নিজের কলিজাকে কেটে নাফিসের সামনে পরিবেশন করছিল। সেখানে উপস্থিত সবাই অবাক এবং মুগ্ধভাবে জুইয়ের গান শ্রবণ করছিল। নাফিসের তো ভাঙাচোরা অবস্থা। এরই মাঝে জুইয়ের শেষ পাড়ায় এসে সবার মন আরো নড়ে ওঠে। উফ, চোখে পানি আর ঠোঁটের কোণে মিষ্টি হাসি রেখে গানটা গাইতে গাইতে নিজের মেয়েকে কোলে তুলে নেয় জুই। মেয়েকে জড়িয়ে ধরে মেয়ের ঘাড়ের কোণায় নিজের চোখের পানি লুকায় জুই। বাচ্চাটা কিছুই বোঝেনি, শুধু কানে শুনেছে তার মা গাইছে। উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায় জুইয়ের গান শুনে। মনে হচ্ছিল পরিবেশটা একদম থমথমে হয়ে গেছে। নাফিসের চোখ দিয়ে অনর্গল পানি ঝরে পড়ছিল, কারণ শেষ পাড়ার পুরোটাই জুই নাফিসের চোখের দিকে পলকবিহীনভাবে তাকিয়ে গিয়েছে। আর এখানেই নাফিসের মন মস্তিষ্ক আরো একবার মার খেয়ে গেছে জুইয়ের কাছে। সবাই একসাথে হাততালি দিয়ে ওঠে। সবার নজর জুইয়ের দিকে। যেহেতু জুই বাকি স্টাফদের থেকে সিনিয়র, তাই তারা শুধু হাততালি দিয়েই তাদের মনের আকুলতা উপস্থাপন করে দিল। জুই যেন গান গায়নি, 4 মিনিটের জন্য নিজেকে নিজ হাতে উপস্থাপন করে রেখে দিয়েছে সবার সামনে, যার পুরোটাই নাফিস বুঝে যায়। হঠাৎ মাহবুব সাহেব এবং তার স্ত্রী তার কাছে আসলেন। মাহবুব সাহেব জুইকে বলেন, অসাধারণ গাইলেন। ধন্যবাদ ধন্যবাদ স্যার। এসবের মাঝে সবার দিক থেকে একদম আলাদা হয়ে এক নাগারে বিরতিহীনভাবে নাফিসকে দেখে যাচ্ছে মহি। নাফিসের চোখের পানি থেকে শুরু করে নাফিসের ঠোঁটের কোণে কষ্টের হাসি পর্যন্ত পুরোটাই দেখে মহি। একদম এক নজরে তাকিয়ে থাকে সে নাফিসের দিকে। এই মেয়েটা কোথাও একটা ক্লু খুঁজে চলেছে। মনে তার হাজারো প্রশ্ন, কিন্তু উত্তর জানার কোনো রাস্তা নেই, কারণ নাফিস তার সিনিয়র। কি আছে নাফিস আর জুইয়ের মাঝে? যতবার তারা এক হয়েছে ততবারই কিছু না কিছু আমার নজরেই পড়েছে। তাদের তাকানোর ভঙ্গি এমন কেন? তাদের মাঝে কিছু তো আছেই। প্রশ্নগুলো মহি নিজের মনে সাজাতে পারলেও নাফিসের সামনে উপস্থাপন করতে পারেনি বললে ভুল হবে। এতটা সাহস তার হবে না। কিন্তু নাদিরা ম্যামের গানের সাথে নাফিস স্যারের চোখে পানি আসার কারণ কি? উফ, সব তালগোল পাকিয়ে যাচ্ছে কেন? এদিকে মহি হিসেব মেলাতে ব্যস্ত, অন্যদিকে নাফিস তার কাদম্বরীকে পাওয়ার নেশায় মরিয়া। আর তার কাদম্বরী নাফিসের কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার পর আবার মিলনের পথে কাটা দেয়া ব্যস্ত। রাত প্রায় 11টার উপর হয়ে গেছে। এখানের কার্যক্রমও মোটামুটি শেষ। খাওয়া দাওয়ার পর্ব চুকে গেছে। এদিকে ইপসিও ঘুমিয়ে পড়েছে। ইপসিকে কোলে নিয়ে জুই দাঁড়িয়ে আছে সিএনজির জন্য। শাড়ি পরে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে থাকাটা একটু কঠিন হয়ে যাচ্ছে। এমন সময় নাফিস জুইয়ের পাশে এসে দাঁড়ায়। জুই, ইপসিকে আমার কোলে দাও। নাফিস কথাটা এমনভাবে বলল যেন ইপসি তার সন্তান আর জুই তার নিজের বউ। এমনভাবে অধিকার ফলাচ্ছিল সে। তখন জুইও বলে দেয়, লাগবে না, আমি যেতে পারবো। নাফিস এবার ভীষণ রেগে যায়, প্রায় ধমকের সুরেই বলে ওঠে, এমন করো কেন সবসময়? আমি কি রাস্তার কুত্তা নাকি? বারবার কাছে আসতে চাই, অথচ তুমি বারবার আমাকে দূরে ঠেলে দাও। অপরাধ না হয় আমি করেছিলাম, তাই বলে এত কিছু করবে তুমি? ইপসিকে আমায় দাও আর চুপচাপ বাইকে ওঠো, তারপর আমি ইপসিকে তোমার কাছে দেব। আমি নিজে চলে যেতে পারবো। এখানে আর একটা কথাও না, চুপচাপ বাইকে ওঠো। রাত প্রায় 11টার উপর বেজে গেছে, তাই জুইও আর কথা বাড়ায়নি।
নাফিসের বাইকে উঠে যায় আর নাফিস ইপসিকে তার কোলে দিয়ে বাইক স্টার্ট করে দেয়। এসব কিছুর আলামত দূর থেকে মহির চোখে পড়ে যায়। এবার মহির সন্দেহটা আরো গাঢ় হয়ে যায়। প্রায় রাত 11:30। নাফিস বাইক থামায় জুইয়ের বাসার সামনে। বাইক থেকে নেমে নাফিস ইপসিকে কোলে নিয়ে নেয় আর জুই তখন ইপসির জুতো হাতে উপরে উঠে যায়। নাফিসও চুপচাপ ইপসিকে কোলে নিয়ে উপরে চলে যায়। দূর থেকে দেখে মনে হচ্ছিল খুব সুখী একটা পরিবার। আসলে ভেতরে কি আছে তা শুধু তারাই জানে। ঘরে এসে জুইয়ের ইশারায় নাফিস ইপসিকে জুইয়ের রুমে শুইয়ে দেয়। ইপসিকে শুয়ে দিয়ে তার কপালে একটা চুমু দিয়ে নাফিস রুম থেকে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার আগে রুমটা ভালো মতো দেখে নেয়। রুমের একপাশে খাট, তার পাশে একটা ওয়ারড্রপ আর একটা ড্রেসিং টেবিল রাখা। সামনের রুমে এক সেট বেতের সোফা আর একটা সিঙ্গেল খাট রাখা। এছাড়া আর তেমন কিছু নেই ঘরে। জুইয়ের এই কষ্টের চলাফেরা নাফিসের ভেতরটাকে ভেঙে চুরে একাকার করে দেয়। যাওয়ার সময় নাফিস একবার জুইয়ের দিকে তাকায়। জুই তখন একপাশে মাথা নিচু করে দাঁড়িয়েছিল। নাফিসের খুব ইচ্ছে হচ্ছিল কিছু বলতে তাকে। পরবর্তীতে বলেই ফেলে, আমার কাদম্বরীকে নিচু মাথায় মানায় না। নাফিসের কথায় মাথা তুলে তাকায় জুই। পরে নিজেও বলে, কদম্বরী তো কবে নিঃশেষ হয়ে গেছে, এখন খুঁজে লাভ নেই তাকে, খুঁজলেও পাবে না তাকে, অতি সহজেই হারিয়েছ যাকে। জুইয়ের কথায় নাফিস আর কিছুই বলেনি। আস্তে করে বাসা থেকে বেরিয়ে চলে আসে সে। আর জুই দরজায় খিল দিয়ে সেখানেই বসে পড়ে। না চাইতেও চিৎকার করে কাঁদতে চাচ্ছে সে। হাঁটু গেড়ে বসে কেঁদে দেয় জুই। অফিসের কাজের প্রেশার বেড়েই চলেছে দিন দিন। এ সময় নাফিসের মন তার কাদম্বরীর কাছে পড়ে আছে। আজকে দুপুর প্রায় 12টার উপর হয়ে গেছে। এখনো অব্দি নাফিস দেখেনি তার কাদম্বরীকে, না দেখেছে ইপসিকে। ফাইলের বাহানায় পিয়নকে ডেকে জুইয়ের কথা জিজ্ঞেস করতেই নতুন কিছু শুনতে পায় নাফিস। স্যার, ম্যাডাম তো আজ আসেন নাই। আসেননি মানে? তিনি আজ অফিসে আসেননি? না স্যার। কেন আসেনি আপনি কি জানেন কিছু? ম্যাডাম নাকি অসুস্থ হয়ে পড়েছেন, তাই কয়েকদিন ছুটি চেয়েছেন এমডি স্যারের কাছে। পিয়ন রহমান সাহেবের কথা শুনেই নাফিসের বুকের ভেতরটা ধক করে ওঠে। নিজে নিজে কল্পনা করে যাচ্ছে, কি হলো হঠাৎ করে? পরশুদিন রাতেও তো ভালোই ছিল, মাঝে ছিল গতকালের দিনটা। কি হয়েছে আমার কাদম্বরী? নাফিসকে চিন্তিত দেখে পিয়ন রহমান সাহেব বলে ওঠেন, স্যার, কোনো সমস্যা হয়েছে কি? পিয়নের কথায় ভাবনা থেকে বের হয় নাফিস। না, ঠিক আছে আমি। আপনি এখন যান রহমান ভাই, প্রয়োজন হলে আমি আবার ডেকে নেব, কেমন? জি স্যার। হাসি দিয়ে পিয়ন রহমান সাহেব বেরিয়ে যায় রুম থেকে। আর নাফিসও জুইকে ফোন করে দিয়ে বসে। কিন্তু সেই ফোন আর রিসিভ হয়নি। একবার নয়, দুবার নয়, তিনবার নয়, লাগাতার ফোন দিয়ে যাচ্ছে নাফিস, কিন্তু রিসিভ করছে না জুই। টেনশন আরো বেড়ে যায় নাফিসের। বাড়াবাড়ি কিছু হয়নি তো তার কাদম্বরী? তার উপর একা থাকে বাসাটায়, বাচ্চাটাও একদমই ছোট। নাফিস আর বসে থাকতে পারেনি, সোজা উঠে মাহবুব সাহেবের রুমে যায় সে। স্যার, আসবো? আরে নাফিস সাহেব যে, আসুন আসুন। স্যার, আমার এই মুহূর্তে ছুটি লাগবে। মানে এনিথিংস রং মিস্টার নাফিস? জি স্যার, আমার ছুটি চাই এক্ষুনি। স্যার, কাউকে ছেড়ে দিয়েছিলাম বহু বছর আগে, এখন তাকে ধরে রাখতেও পারছি না, কিন্তু চেষ্টা তো করতেই পারি, তাই না স্যার? নাফিসের কথার আগামাথা কিছুই বোঝেনি মাহবুব সাহেব। নাফিস কি বলতে চায় তাও বুঝতে পারেননি। এরই মাঝে নাফিস আবারও বলে ওঠে, স্যার প্লিজ আমার ছুটি দিন। আজকের জন্য নাকি কয়েকদিনের জন্য? আপাতত আজকের জন্য। ঝামেলা বেশি হলে আমি মেইল করব। আচ্ছা যান। থ্যাংক ইউ স্যার। নাফিস আর 1 মিনিটও দাঁড়ায়নি সেখানে, সোজা বেরিয়ে নিজের কেবিনে গিয়ে কোনো রকম গুছিয়ে এসে বেরিয়ে যায়। অফিসের বাকি স্টাফরা একটু অবাকই হয়েছে বটে। মহি খুব মন দিয়ে সবটা ভেবে দেখে, তার ধারণা সত্যি নয় তো। নাফিস স্যার নাদিরা ম্যাডামের বাসায় যাচ্ছেন না তো? কেন যেন মনে হলো তার মনটা নাদিরা ম্যামের অসুস্থতার খবর পেয়ে ভালো নেই। মহি এসব উপলব্ধি করতে তো পারছিল বেশ, কিন্তু কারো কাছে খুলে বলতে পারছিল না সে। জুইয়ের ফ্ল্যাটের দরজার সামনে দাঁড়িয়ে আছে নাফিস। ডোরবেল 4-5 বার দেয়া শেষ, তবুও দরজা খুলছে না জুই। দুপুর প্রায় 1:30টার উপর হয়ে গেছে, জুইয়ের কোনো পাত্তাই নেই। আবারও ডোরবেল বাজায় নাফিস। 8ম ডোরবেল দেওয়ার পরেই জুই গিয়ে দরজা খুলে দেয়। দরজা খোলার পর জুইকে দেখে নাফিস। পুরো মুখ লাল হয়ে আছে, চুলগুলো এলোমেলো হয়ে আছে, চোখ দুটো লাল হয়ে আছে, ওড়নাটাও ঠিকমতো গায়ে নেই তার। জ্বর একদম কাবু করে ফেলেছে তার কাদম্বরীকে। ভেতরে বাচ্চা মেয়েটা কি অবস্থায় আছে কে জানে। এদিকে জুই নাফিসকে দেখে পুরোই অবাক। এই সময় তার বাসায় নাফিস? কি করে সম্ভব এটা? নাফিস সোজা ভেতরে ঢুকে যায়। এরই মাঝে জুই নাফিসকে বলে ওঠে, তুমি এই অসময়ে? জুই কথাও বলতে পারছে না ঠিক মতো, গলাটাও বসে গেছে, দাঁড়াতেও তার কষ্ট হচ্ছে। সিঙ্গেল খাটটায় ধূপ করে বসে পড়ে সে, কোকিয়ে উঠছে বারবার। নাফিস তার কাদম্বরীর বেহাল অবস্থা দেখছে। এতবার ফোন দিয়েছি, রিসিভ করনি কেন? ফোন কই? আমি কই জানি না।
ইপসি কোথায়? খেলে। তুমি এত অসুস্থ, একবার ফোন করলে তো পারতে। উফ, খেয়াল ছিল না। ইপসিকে কিছু খাওয়াও তো। কি, ও এখনো খায়নি কিছু? না, আমি তো উঠতেই পারছিলাম না। রান্নাঘরে কোটায় বিস্কিট রাখা আছে, এনে খাওয়াও তো, দেখো খায় কি না। আন্টিকে ফোন করতে পারতে। আমার কাউকে ফোন করার মতো শক্তি নেই নাফিস। এটা বলেই জুই সেখানে শুয়ে পড়ে। নাফিস আগে ভেতরের রুমে ইপসির কাছে যায়। নাফিস দেখে ইপসি খাটে বসে পুতুল দিয়ে খেলছে। নাফিস দরজা থেকেই ইপসিকে ডেকে ওঠে, ইপসি মামনি। কারো আওয়াজ পেয়ে দরজার দিকে তাকায় ইপসি। দরজায় নাফিসকে দেখে খুব খুশি হয় ইপসি। খিলখিল করে হেসে উঠে দাঁড়ায় সে। তারপর খাটের পাশে দাঁড়ায় সে আর দুহাত উঠিয়ে কোল দেখায় নাফিসকে। নাফিসও একগাল হেসে দিয়ে ভেতরে ঢুকে ইপসিকে কোলে তুলে নেয়। ইপসি এমন ভাবে নাফিসকে আঁকড়ে ধরেছে, মনে হচ্ছিল নাফিস যেন তার বাবা। বাচ্চা তো, তাই এত কিছু তার মস্তিষ্কে কাজ করে না। ইপসি নাফিসের গলা জড়িয়ে ধরে আছে। নাফিস ইপসিকে চুমু দিয়ে খাটের ওপর দাঁড় করায় আর বলে, কিছু খেয়েছো মামনি? আমন বকেছে। আমন অসুস্থ মামনি, বিস্কুট খাবা? তারপর নাফিস ইপসিকে কোলে তুলে রুম থেকে বের হয়ে সামনের রুমে যায়। সেখানে গিয়ে দেখে জুই খাটে শুয়ে আছে। দুনিয়ার খবর তার নেই। নাফিস ইপসিকে সোফায় বসিয়ে রান্নাঘরে যায়। খুঁজে খুঁজে বিস্কিটের কৌটো বের করে প্লেটে করে বিস্কিট এনে ইপসির সামনে দেয়। মামনি, তুমি বিস্কিট খাও কেমন? নাফিস রুমে গিয়ে আগে রুমের সব গুছিয়ে বিছানা ঝাড়ু দেয়। ইপসির খেলনাগুলো গুছিয়ে রাখে পাশে। পুরো রুমটা পরিষ্কার করে দেয় সে। সামনের রুমে এসে জুইকে ডেকে তোলে নাফিস। জুই, ওঠো, ওই রুমে আসো। নাফিসের কথা শুনেও শুয়ে থাকে জুই। শরীরে শক্তিও নেই মনে হচ্ছে। নাফিস জানে জুইয়ের যখন জ্বর হয় তখন তার দিন দুনিয়ার খবর থাকে না। জুইয়ের কপালে হাত রেখে জ্বরের পরিস্থিতি অনুভব করে নাফিস। জুইয়ের শরীরে নাফিসের হাত, এ যেন এক অনাকাঙ্ক্ষিত মুহূর্ত, যেখানে সাক্ষী শুধু সে আর সময়। কারণ জুই তার জ্বরের ঘরে। 1.5 বছরের বাচ্চা মেয়েটা তখন পুতুল কোলে বিস্কিট খাচ্ছে। নাফিস জুইকে কোলে তুলে নিয়ে রুমে শুইয়ে দেয়। নাফিসের কোলে উঠে নাফিসের শরীরের গন্ধ অনুভব করে জুই তার নাকে। কিন্তু নাফিসকে জড়িয়ে ধরার শক্তিটাও তার নেই। জুইকে শুয়ে দিয়ে বাকি কাজগুলো করে ফেলে নাফিস। রান্নাঘরে গিয়ে দেখে রাতের ভাত ছাড়া আর কিছুই নেই। এখন এই দুপুরবেলা এত অল্প সময় রান্না করা যাবেও না। তাই এক বন্ধুকে ফোন করে কিছু খাবার আনায় নাফিস। খাবার এনে আগে ইপসিকে খাইয়ে দেয় নাফিস। তারপর জুইকে তুলে ভাত খাইয়ে দেয়। জ্বরের তাড়নায় মাথায় কিছুই নেই জুইয়ের। গায়ে যে তার ওড়না নেই সেই জ্ঞানটুকু নেই তার। নাফিস নিজের মতো করে সবটা সামাল দিচ্ছে আজ। একবার ইপসিকে দেখছে, আবার জুইকে দেখছে। সবকিছু গুছিয়ে জুইয়ের মাথায় পানি ঢেলে দেয় নাফিস। অন্যদিকে ইপসি নাফিসকে জ্বালাচ্ছে, নাফিসের সাথে খেলছে। বাচ্চাটা তো আর বুঝছে না তার মা অসুস্থ। সে একদিকে জুইকে দেখছে, অন্যদিকে ইপসিকে সামলাচ্ছে। আজ যেন নাফিস একজন আদর্শ স্বামী আর একজন আদর্শ বাবা। এই মুহূর্তে নাফিসের অন্য কোনো দিকে খেয়াল নেই। এদিকে সন্ধ্যা পেরিয়ে রাত 9টা। জুইয়ের জ্বর যেন আরো বেড়ে গেছে। এদিকে মোবাইলে একটার পর একটা ফোন বেজেই চলেছে। বাসা থেকে ফোন আসছে। নাফিসের সেদিকে খেয়াল নেই। প্রায় অনেকক্ষণ পর শান্তার ফোন রিসিভ করে নাফিস। ভাইয়া তুই কই? কয়টা বাজে? আসিস না কেন এখনো? ভাইয়া তুই ঠিক আছিস তো? একটা দীর্ঘশ্বাস ছেড়ে নাফিস আস্তে আস্তে সব বলে তার বোনকে। তুই এখন জুইয়াপুর বাসায়? হ্যাঁ। বাচ্চাটা কি করে? এই তো খেলছে। আপু? পড়ে আছে, খবরও নেই। আপুর তো বরাবরই এমন হয়। বাচ্চাটার একটা ছবি দে তো আমাকে দেখি। অনেক কিউট রে, যেন আমার কাদম্বরী। আচ্ছা তুই ছবি পাঠা, আর আমি মাকে কিছু একটা বলে ম্যানেজ করে নেব। আচ্ছা। বোনের সাথে কথা বলে খাটে এসে জুইয়ের পাশে বসে নাফিস। এক নাগারে বিরতিহীন ভাবে দেখে যাচ্ছে জুইকে সে, যেন ঘোর লেগে যাচ্ছে তার চোখে। আমার কাদম্বরী, যাকে আমি কথা দিয়েও ফিরে আসিনি, আজ আমার সেই কাদম্বরী আমার সামনে। আমি তোমায় ভালোবাসি। হ্যাঁ কাদম্বরী, আমি তোমায় ভালোবাসি। অনেক 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 ভালোবাসি কাদম্বরী। ফিরে এসেছি আমি। হয়তো দেরি করে ফেলেছি, তবু আমি ফিরে এসেছি। সেদিন রাতে জ্বরের তাড়নায় অবস্থা খুব খারাপ জুইয়ের। নাফিস ইপসিকে ঘুম পাড়িয়ে দিয়ে জুইয়ের মাথার কাছে বসে আছে। শরীরের ব্যথায় কোকিয়ে ওঠে জুই। জুইয়ের যন্ত্রণায় ছটফট করে ওঠে নাফিসের ভেতরটা। তখন নাফিস জুইয়ের খুব কাছে চলে যায়। কি হলো জুই? এই এই কাদম্বরী, কি হয়েছে বলো? নাফিস, পুরো শরীর ব্যথা করছে। উফ, কোমর ফেটে যাচ্ছে, পাটাও ব্যথা করছে অনেক। পেন কিলার দিলাম, তবুও কমছে না। ওহ। নাফিস জুইয়ের চোখের পানি দেখে আর নিজেকে আটকে রাখতে পারেনি। পুরো রুম খুঁজে মুখ মলম খুঁজে এনেছে। আজকে না হয় সে স্বামীর দায়িত্বটাও পালন করবে।
লাশ লজ্জা একপাশে রেখে জুইয়ের শরীরে হাত দেয় নাফিস। জুইয়ের সালোয়ার উপরে তুলে দিয়ে মুখ দিয়ে মালিশ করে নাফিস। নিজের শরীরে নাফিসের হাত পড়েছে, কিন্তু তাতে তার খেয়াল নেই, কারণ সে জ্বরে ঘোরের মধ্যে। নাফিস জুইকে ঘুরিয়ে জুইয়ের জামা তুলে কোমরে মুখ দিয়ে দেয়। প্রায় অনেকক্ষণ পর জুইয়ের ব্যথাটা দমে আসে। শেষ রাতের দিকে জুই ঘুমিয়ে যায়। জুইয়ের পাশে ইপসিও ঘুমায়। নাফিস ঘড়িতে দেখে তখন প্রায় ভোর 4টা। জ্বরের প্রকোটে জুইয়ের হয়তো কিছু খেয়াল নেই। নাফিস সামনের রুমে গিয়ে পাশে থাকা খাটে নিজের শরীরটাকেও ছেড়ে দেয়। মনে তার একটু হলেও শান্তি আসে। তার ক্লান্ত শরীরে কিসের যেন একটা প্রশান্তি কাজ করে। আজ যেন তার করা কিছু কৃতকর্মের জন্য সে অনেকটাই দায় মুক্ত। শুয়ে তো আছে সে, কিন্তু বারবার জুইকেই মনে পড়ছে তার। জুই তখনও ঘুমে বেহুশ। এদিকে নাফিসের অন্তর পুড়ে ছাই। আগুন মানুষকে শারীরিকভাবে যতটা না পোড়ায়, তার চেয়েও বেশি পোড়ায় মনকে। আগুনের কাছে আগুন শরীরকে পুড়িয়ে শেষ করে দেয়, আর প্রেমের আগুন মনকে জ্বালিয়ে শেষ করে দেয়। নাফিসকে প্রেমের আগুন গ্রাস করছে বর্তমানে। সকাল 9টার পর জুইয়ের ঘুম ভেঙে যায়। আজ শরীর অনেকটাই ভারমুক্ত মনে হচ্ছে তার নিজের কাছে। শরীরের ব্যথাটাও আজ কম। হঠাৎ খেয়াল এলো নাফিসের কথা। কাল রাতে হয়তো নাফিস তার বাসাতেই ছিল, কিন্তু জুই বুঝতে পারছে না কিছু। আশ্চর্যের ব্যাপার হলো, নাফিস কিভাবে টের পেল আমি অসুস্থ? অফিসে কেউ কিছু বলেছে নিশ্চয়। পাশে থাকা ওড়নাটা নিজের গায়ে জড়িয়ে নিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায় জুই। পর্দা সরিয়ে সামনের রুমে এসে দেখে নাফিস রান্নাঘরে কি যেন করছে, সেই কালকের জামা কাপড় পরা। অন্যদিকে নাফিস জুইকে দেখে একটু অবাক হয়ে যায়। অবাক হওয়ার কারণ আছে, তা হচ্ছে সে ভাবেনি জুই এত তাড়াতাড়ি উঠে যাবে। ঠোঁটের কোণে হালকা মুচকি হাসি দিয়ে নাফিস জুইয়ের দিকে এগিয়ে আসে। ঘুম ভেঙেছে? তুমি এখানে এখনো? ঘুম কেমন হলো? আর শরীরের কি অবস্থা? নাফিস, আমি প্রশ্ন করছি, তুমি এখনো এখানে কি করছো? অফিসে যাবে না? আর কাল রাতে এখানে ছিলে? এখানে তোমাদের জন্যই আছি। অফিস থেকে ছুটি নিয়েছি একদিন। কাল রাতে এখানেই ছিলাম। কেন নাফিস? তোমার শরীর ভালো না জুই। তোমার দিন দুনিয়ার খবর থাকে না জ্বর হলে। তার উপর তোমার মা মানে আন্টিকেও বলনি আসতে। এই অবস্থায় আমি কিভাবে তোমাকে ফেলে যাই বলো? জুইয়ের মন যেন আবার নাফিসের দিকে ঝুঁকে যাচ্ছে। কেন জানি মন আবারও বেহায়া হতে যাচ্ছে। নাফিস জুইয়ের কাছ থেকে সরে গিয়ে রান্নাঘরে ঢুকে যায় আর বলতে থাকে, কাদম্বরী, এক কাজ করো, ফ্রেশ হয়ে নাও। পরোটা বানিয়েছি, আর তোমার ফেভারিট গাজর আর আলুর ভাজি একসাথে খাওয়া যাবে। আর তোমার যেটা সব থেকে বেশি প্রিয়, আমার হাতের মালাই চা, সেটাও করেছি। নাফিসের কথায় চমকে গেলেও নিজেকে দমিয়ে রাখে জুই। শরীরে শক্তিও নিজে দাঁড়িয়ে থাকবে, তাই নিজের শরীরটাকে রান্নাঘরের দরজার সাথে ছেড়ে দিয়ে হেলে দাঁড়ায় জুই। তারপর নাফিসকে উদ্দেশ্য করে বলে, প্রিয় মানুষটাই যখন জীবনে নেই, তখন প্রিয় খাবারগুলো আর নাই বা থাকলো। জুইয়ের কথা শুনে নাফিসের হাত সেখানেই স্তব্ধ হয়ে যায়। জুই কথাটা এমন ভাবে বলল যে সবকিছুই ভেস্তে গেল। নাফিস খুব দ্রুত জুইয়ের সামনে দাঁড়ায়। জুইয়ের একদম কাছে চলে আসে নাফিস। একবার অপরাধ করেছি বলে আরো একবার সুযোগ দিয়ে আমাকে কি ভালোবাসা যায় না জুই? আমি তো আমার মাঝিয়ে নেই, ভালোবাসবো কি? এখন আর সেই সুযোগটাও নেই। তুমি যাকে ছেড়ে গিয়েছিলে সে একজন কুমারী ছিল, আর এখন যাকে আপন করতে চাইছো সে এক বাচ্চার মা, বিধবা নারী। কথাটা বলে জুই পেছনে ফিরে রুমে যেতে নিলে নাফিস জুইকে পেছন থেকে জড়িয়ে ধরে। নাফিসের স্পর্শ পেয়ে জুই কেঁপে ওঠে। নাফিস এভাবে তাকে জড়িয়ে ধরবে ভাবেনি সে। নাফিস, ছাড়ো আমায়। চুপ করো। নাফিস, ছাড়ো আমায়, ছাড়ো বলছি। না, ছাড়বো না। তুমি এই মুহূর্তে আমার কাছে পরপুরুষ, তোমার স্পর্শ পাপ হবে আমার। চুপ করতে বলছি। তুমি আমার কাছে আগেও যেমন আমার কাদম্বরী ছিলে, এখনো সেই কাদম্বরী আছো। এই বলে নাফিস জুইয়ের ঘাড় থেকে চুল সরিয়ে ঘাড়ে চুমু দিয়ে জুইকে ছেড়ে দেয়। নাফিসের ঠোঁটের স্পর্শে জুই আরো কাবু হয়ে যায়। ফ্রেশ হয়ে আস্তে আস্তে ইপসিকে ডাকো, দেখো ওঠে কিনা। যাও। নাফিস আগেও জুইকে এমন শাসন করত, আর এখনো ঠিক আগের মতোই, কিন্তু সময়টাই আর আগের মতো নেই। দুপুরের দিকে সবকিছু গুছিয়ে দিয়ে জুইকে মেডিসিন বুঝিয়ে দিয়ে ইপসিকে খাইয়ে দিয়ে নাফিস বাসা থেকে চলে যায়। যাওয়ার আগে দরজা অব্দি এগিয়ে আসে জুই, আর নাফিস সেই সুযোগটাকেই কাজে লাগায়। দরজার কাছে এসেই চট করে জুইকে জড়িয়ে ধরে সে। জুইয়ের মন যেন আরো দুর্বল হয়ে যায়। নাফিসের স্পর্শ তার শরীরে পড়া মাত্রই নিজেকে আবার নতুন করে আবিষ্কার করে জুই। তবুও অতীতের কথা মনে পড়লে নিজের মনের মধ্যে যেন কেউ ছুরি চালাচ্ছে। তাই জুই নিজ থেকেই বলে দেয়, বারবার এভাবে আমায় কেন জড়িয়ে ধরছো নাফিস? আমি তোমার প্রাক্তন, তুমি আমার প্রাক্তন। আমি সেটা মানি না। কোনটা মানো না? সবই তো নিজের হাতে শেষ করে দিয়েছো। কিন্তু এখন আমি ফিরে এসেছি জুই। কখন এলে? যখন ফিরে আসার কথা ছিল তখন তো ফিরে এলে না। কথা তো দিয়েছিলে ফিরবে। ফিরে তো এসেছি। সময়টা আর নেই নাফিস। নাফিস জুইকে নিজের দিকে ঘুরিয়ে দেয়।
তারপর জুইয়ের দুই গেলে নিজের দুহাত রাখে। তারপর জুইয়ের আরো কাছে চলে আসে সে। তুমি মোর স্বপ্ন বিনা, মোর স্বপনে আছো মিশিয়া, দূরে সরিয়ে রেখেছিলেম তোমায়, তবে সদা ছিলে মনেতে প্রিয়া। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমি যে তোমায় ভালোবাসি। যত দূরে ছিলে তুমি মোর থেকে, তত কষ্টে রেখেছি আমি নিচে আমাকে। শুনতে পাচ্ছ তুমি ওগো আমার কাদম্বরী? হ্যাঁ গো, আমি তোমাকেই ভালোবাসি। কাব্যটা বলে নাফিস জুইয়ের কপালে আলতো করে চুমু দিয়ে এক পা পেছনে দিয়ে আবার ঘুরে তাকায়। তারপর বলে যায়, রেডি থেকো তুমি কাদম্বরী, আমি এই সাদায় রাখবো না তোমায়, রাঙা শাড়িতে তোমায় রাঙিয়ে আমার মনের রানী করে নিয়ে যাব তোমায় কাদম্বরী। এই বলে নাফিস চলে যায়, আর জুই সেথায় অবাক নয়নে নাফিসের চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। দুদিন পর আজ নাফিস অফিসে এসেছে, এদিকে দুদিন পর আজ জুইও অফিসে এসেছে। একসাথে একদিনে অফিসে দুজনের আগমনে স্টাফদের মাঝে হাজারো কথার জন্ম দিয়ে দিয়েছে। যেই বিষয়টাকে জুই সব থেকে বেশি ভয় পেয়েছে সেটাই ঘটছে। এই ভেবে তার ভয় আরো বেড়ে যাচ্ছে। আজ দুদিন পর দুজনকে অফিসে দেখে মাহবুব সাহেব তাদের একসাথে ডেকে রুমে পাঠান। নাফিস নিজের মতো করেই আছে, কিন্তু ভয় পাচ্ছে জুই, আর তার রাগ হচ্ছে ভীষণ নাফিসের ওপর। এত কিছুর কোনো প্রয়োজন ছিল না সেদিন। অতঃপর দুজনই বসের রুমের সামনে দাঁড়িয়ে আছে। মাহবুব সাহেব দুজনকে ইঙ্গিত করে